আগের দিন যত অবধি পড়া হয়েছিল, পরিকল্পনা চ্যাপ্টার চলছিল, তার মানে যত অবধি হয়েছিল আজকে শেষ করে দেবো পরিকল্পনা চ্যাপ্টারটা, তারপর এমসিকিউ গুলো করতে হবে। প্রথমে পড়বো কি পলিসির বৈশিষ্ট্য, পলিসির বৈশিষ্ট্যগুলো পড়বো, মানে কর্মনীতির বৈশিষ্ট্য। তো কর্মনীতি কাকে বলে আগের দিন বলেছিলাম, আরো একবার একটু শুনে নিতে পারিস। একটু নিচের দিকে চলে যায়, 7.3, 7.3 তে দেখো ওখানে একটা লেখা আছে না পার্থক্য, পলিসির সাথে প্রসিডিওরের পার্থক্য লেখা আছে না, পলিসির সাথে প্রসিডিওর। পলিসি মানে পলিসি কথা শুনে তো বুঝিস, পলিসি কি, কোনো একটা ব্যবসার কিছু পলিসি থাকে, মানে হ্যাঁ নীতি। পলিসি মানে কোনো একটা নীতি। তো সেই নীতি কাকে বলে জানতে চাইছি, নীতি, কর্মনীতি কাকে বলে। তো বলছি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজ সম্পাদন করবে তার গাইডলাইনকে বলা হয় কর্মনীতি। তাহলে পরীক্ষায় এমসিকিউ তো থাকতেই পারে। কি বলেছে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর, একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর কারবার কিভাবে কাজটা সম্পন্ন করবে, ঠিক আছে তো, তার গাইডলাইনকে বলা হয় কর্মনীতি। সেই কর্মনীতির বৈশিষ্ট্য পড়বো। আর আগেও লেখা ছিল, আগেও বলেছিলাম কর্মনীতি আগের দিন, দেখ এখানেও লেখা ছিল কর্মনীতি কি, কর্মনীতি হচ্ছে কাজ সম্পাদনের সঠিক গাইডলাইন। মানে কর্মনীতি জিনিসটা কি, কর্মনীতি হচ্ছে তুই কাজটা কি করে সম্পন্ন করবি, কাজটা কি করে কমপ্লিট করবি তার একটা গাইডলাইন, ব্যাস। আদি কথা, কাজটা কমপ্লিট করার একটা গাইডলাইন। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজ সম্পাদন করবে তা কর্মনীতি মারফত জানা যায়, ঠিক আছে তো, এটা তোকে মাথায় রাখতে হবে। তাহলে কর্মনীতি কি বুঝতে পারলি, কাজ কি করে সম্পন্ন করবো তার একটা গাইডলাইন, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজটা কমপ্লিট করবে, সেটাই হচ্ছে কর্মনীতি মানে পলিসি। পলিসির বৈশিষ্ট্য কি 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 পয়েন্ট বলছে, স্বীকৃত নীতি। পলিসিতে কিছু নীতি স্বীকৃত আছে, কি আছে বলছে, কারবারের অধস্তন কর্মচারীদের আবেদনে, ঠিক আছে, অধস্তন কর্মচারী, অধস্তন হয় ঊর্ধ্বতন হয়, ঠিক আছে, অধস্তন কর্মচারী মানে নিচু লেভেলের কর্মচারীদের, ঠিক আছে তো, আবেদনে, ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত নীতির কার্যকরী ভূমিকা পালন করে, ঠিক আছে তো। বলছে কারবারের অধস্তন কর্মচারীদের আবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত নীতির কার্যকরী ভূমিকা পালন করা। মানে কোম্পানিতে যে নিচু তলার কর্মী আছেন ওরা কিছু আবেদন করলো, ঠিক আছে, আর তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবে, ও কিছু ধর কিছু রিকোয়েস্ট করলো, আবেদন করলো, তাহলে ও ও সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কাজটা করে দেবে, ঠিক আছে, করে দেবে, এর কার্যকরী ভূমিকা পালন, ঠিক আছে। প্রযুক্ত নীতি কি বলছে, প্রশাসনের বাইরে থেকে কারবারের ওপর, ঠিক আছে, প্রশাসনের বাইরে থেকে কারবারের ওপর প্রযুক্ত নীতিসমূহ কারবারে প্রভাব বিস্তার করে। প্রণীত নীতি, প্রশাসনের উপর স্তরের কর্মকর্তাগণ, ঠিক আছে, প্রশাসনের উপর স্তরের কর্মকর্তাগণ কর্তৃক প্রণীত নীতি কারবার উন্নতিতে সাহায্য করে। স্বতন্ত্র নীতি, প্রশাসনের নীতি ও উদ্দেশ্য নিয়ম থেকে স্বতন্ত্র মানে আলাদা। প্রশাসনের নীতি উদ্দেশ্য, প্রশাসনের নীতি উদ্দেশ্য ও নিয়ম থেকে স্বতন্ত্র। ফলে বিভিন্ন পরিকল্পনা রচনার ক্ষেত্রে এগুলি সঠিক দিশা দেখায়, মানে সঠিক পথ দেখায়। নীতি ব্যবস্থাপকদের সীমা নির্দেশ করে। নীতি সিদ্ধান্ত গ্রহণে চতুর্সীমা নির্ধারণ করে দেয়, ঠিক আছে, এবং কারবারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের লক্ষ্যে সিদ্ধান্তগুলি পরিচালিত করে। তারপর বলছে কি সহজ ও সরল নীতি, নীতির ভাষা সবসময় সহজ ও সরল হতে হবে। নীতির যে ভাষাটা হবে এটা সবসময় সহজ সরল হতে হবে, যাতে সহজেই সকলে বুঝতে পারে, যাতে সহজেই সকলে বুঝতে পারে এবং সর্বস্তরের ব্যবস্থাপক ও কর্মীরা উপলব্ধি করতে পারে। তাহলে এই পয়েন্টটা খুব সোজা পয়েন্ট দিয়েছে, দেখ সহজ সরল নীতি কি, নীতির ভাষাটা সবসময় সহজ ও সরল হতে হবে, যাতে সহজেই সকলে বুঝতে পারে এবং সর্বস্তরের ব্যবস্থাপক ও কর্মীরা যাতে উপলব্ধি করতে পারে। কারবারি দর্শন, কারবারের নীতিগুলি কারবারি দর্শন হিসেবে কাজ করে, মানে কারবারের যে নীতিগুলি কারবারের দর্শন হিসেবে কাজ করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যবস্থাপকদের আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই পয়েন্টগুলো একটু দেখে নিতে হবে। কর্মনীতির বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ছে, একটা স্বীকৃত নীতি, একটা প্রযুক্ত নীতি, একটা প্রণীত নীতি, ঠিক আছে, একটা স্বতন্ত্র নীতি, নীতি ব্যবস্থাপকদের সীমা নির্দেশ করে, সহজ ও সরল নীতি, আর কারবারি দর্শন। এবার কর্মপ্রণালীর বৈশিষ্ট্য, দেখ কর্মপ্রণালী কাকে বলে, পরিকল্পনাকে তুমি যে প্ল্যানিং করবে সেই প্ল্যানিংটাকে সাকসেস করার জন্য, সার্থক করার জন্য কাজ করার নির্দেশ। প্ল্যানিংকে তোমার সাকসেস করার জন্য, প্ল্যানিংটাকে সাকসেস করার জন্য কাজ করার নির্দেশ, কাজ করার নির্দেশকে বলা হয় কর্মপ্রণালী মানে প্রসিডিওর। ওটা ছিল নীতি, এটা যে প্রসিডিওর, কি কি প্রসেসে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে।
প্রথম এই প্রসিডিওরের বৈশিষ্ট্য কি কি আছে? লক্ষ্য ও নীতি নির্ধারণ করা। লক্ষ্য ও নীতি নির্ধারণ করা। কারবারের লক্ষ্য মানে কারবারের নির্ধারিত লক্ষ্য এবং নীতি বাস্তবায়িত করাই হলো এর প্রধান কাজ। ব্যবসার যে লক্ষ্য আছে এবং যে নীতি আছে, লক্ষ্য আর নীতি এটা বাস্তবায়িত করাই হলো এর প্রধান কাজ। উপায়, কি কি উপায়ে কারবার কাজটা করবে? কি কি উপায়ে কারবার কাজটা করবে? ঠিক আছে? কি কি উপায়ে কারবার কাজটা করবে বলে কি কি উপায়ে কারবারের কাজ মানে ব্যবসার কাজটা সম্পন্ন হবে, কমপ্লিট হবে? কর্মপ্রণালী তার পদ্ধতি স্থির করে। পরিকল্পনা মাফিক কর্মপ্রণালী মানে প্রসিডিওর পরিকল্পনা মাফিক নীতি অনুসারে সিদ্ধান্ত পালন করবে। পথ প্রদর্শক, ঠিক আছে তো? কর্মপ্রণালী কারবারের কার্যনীতি রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের জন্য তৈরি করা হয়। কর্মপ্রণালী, এই কর্মপ্রণালীটা মানে প্রসিডিওর কেন তৈরি করা হয়? কারবারের কার্যনীতি রূপায়ণ, ঠিক আছে, এবং উদ্দেশ্য সাধনের জন্য তৈরি করা হয়। সেই জন্য কর্মপ্রণালীকে কর্ম রূপায়ণের পথ প্রদর্শক বলা হয়। তো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। কর্মপ্রণালীকে কি বলা হয়? কর্মপ্রণালীকে বলা হয় কর্ম রূপায়ণের, কাজটা রূপায়ণ করার পথ প্রদর্শক, ঠিক আছে? 5 নম্বর বলেছে কারবারের প্রকৃতি অনুযায়ী পরিকল্পনা রচনা। কারবারের প্রকৃতি অনুযায়ী উপযুক্ত কর্মপ্রণালীর মাধ্যমে পরিকল্পনা রচনা করতে হয়। কারবারের প্রকৃতি অনুযায়ী কর্মপ্রণালীর মাধ্যমে পরিকল্পনা রচনা করতে হয়। ব্যাপক ব্যবহার, সমস্ত কার্যভিত্তিক ক্ষেত্রে কর্মপ্রণালীর ব্যাপক ব্যবহার ঘটে, যেমন নির্বাচন প্রণালী, ক্রয় প্রণালী প্রভৃতি জায়গায়। নির্দেশক, কর্মপ্রণালী কারবারের নির্দেশক হিসেবে কাজ করে। কর্মপ্রণালী কারবারের নির্দেশক হিসেবে কাজ করে, ঠিক আছে, কারণ কর্মপ্রণালীর সঙ্গে বিভিন্ন বিভাগ যুক্ত থাকে। তো কর্মনীতি আর কর্মপ্রণালীর বৈশিষ্ট্যটা পড়লাম। এবার এখান থেকে দেখি পার্থক্য বেরিয়ে আসে। প্রথমে পার্থক্য, প্রত্যেকেই পরীক্ষায় যে পার্থক্যের এমসিকিউ গুলো থাকবে, প্রথমে কাকে বলে থাকবে, কাকে বলে এমসিকিউ থাকবে। তো কাকে বলে মেনলি বৈশিষ্ট্যের চেয়েও খুব গুরুত্বপূর্ণ পার্থক্য। তো পার্থক্যের যে প্রথম পার্থক্য কি বলবি? কর্মনীতি কাকে বলে? তো এটা এইমাত্র বললাম। পলিসি কাকে বলে? পলিসি কি? পলিসি হচ্ছে কাজটা সম্পাদনের, কি বলেছিলাম, কাজ সম্পাদনের পথ, ঠিক আছে, বা বলতে পারিস নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজটা করবে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজ করবে তার গাইডলাইন। হ্যাঁ, বলেছিলাম কর্মনীতি কি বলেছিলাম? কাজ সম্পাদনের সঠিক নির্দেশিকা। কাজ সম্পাদনের সঠিক নির্দেশিকা, কাজটা কি করে সম্পাদন করবে তার গাইডলাইন, বা অন্যভাবে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজ সম্পাদন করবে তার গাইডলাইনকে বলে কর্মনীতি। আর কর্মপ্রণালী পরিকল্পনাকে সাকসেস করার জন্য, ঠিক আছে, সঠিক নির্দেশ, প্ল্যানিংকে সাকসেস করার জন্য কাজ করার নির্দেশকে বলা হয় কর্মপ্রণালী। এটা দিতে পারে পরীক্ষায়, ছোট কোশ্চেন হিসেবে এমসিকিউ দিতে হবে, ঠিক আছে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা মার্কিং করে রাখবি, কাকে বলে এটা খুব জরুরি। এবার ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কি বলছে? কর্মনীতি ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ে কাজকর্ম নির্ধারণ করে থাকে, ঠিক আছে? কর্মনীতি কি করে? উচ্চ পর্যায়ে কাজকর্ম নির্ধারণ করে থাকে। আর কর্মনীতি কি করে থাকে? মধ্য ও নিম্ন পর্যায়ে কাজকর্ম নির্ধারণ করে। তাহলে কি করলে? উচ্চ পর্যায়ের কাজকে নির্ধারণ করে কর্মনীতি, আর কর্মপ্রণালী কি? মধ্য আর নিম্ন, মধ্য আর নিম্ন পর্যায়ে কাজকর্ম নির্ধারণ করে থাকে। ধারণা, কর্মনীতির ধারণাটা কি? এটা ব্যবস্থাপকদের ভাবনা ও সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দেয়। ব্যবস্থাপকদের ভাবনা ও সিদ্ধান্ত সম্পর্কে ধারণা দেয়। এটা কোন কাজ কিভাবে করতে হবে সেই সম্পর্কে ধারণা দেয়। বৃহত্তর ক্ষেত্র, কাজের বৃহত্তর ক্ষেত্রগুলি স্থির করে দেয়। কর্মনীতি কি? কাজের বৃহত্তর ক্ষেত্রগুলি স্থির করে দেয়। এটা বিভিন্ন পর্যায়ের কাজের ক্ষেত্রগুলি স্থির করে দেয়। পরিবর্তন, কর্মনীতি পরিস্থিতি সাপেক্ষে পরিবর্তিত হতে পারে, কিন্তু কর্মনীতি বিশেষ পরিবর্তনের সুযোগ থাকে না। অংশ বিশেষ, কর্মনীতি কৌশলের এক বিশেষ অংশ হিসেবে কাজ করে থাকে, মানে কর্মনীতি কি কৌশলের একটা অংশ, আর বিশেষ কৌশলগত ও কার্য সম্পাদনের অংশ হিসেবে বলছে কি বিশেষ কৌশলগত ও কার্য সম্পাদনের অংশ হিসেবে কর্মনীতি কাজ করে থাকে। মানে কৌশলগত ও কার্য সম্পাদনের অংশ হিসেবে কর্মপ্রণালী কাজ করে থাকে। আর এটা কি? নীতি কৌশলের একটা অংশ হিসেবে কাজ করে থাকে। নীতি কৌশলের অংশ হিসেবে কাজ করবে, আর কর্মপ্রণালী কার অংশ হিসেবে কাজ করবে? কৌশলগত ও কার্য সম্পাদনের। এবার পড়তে হবে কর্মপদ্ধতির বৈশিষ্ট্য কি। কর্মপদ্ধতির বৈশিষ্ট্য কি? এই যে আগের দিন এইগুলো পড়িয়েছিলাম, প্রতিটা পয়েন্ট ছিল এই যে লাস্ট দিন যেটা পড়ালাম, এই দেখ এই হলো কোশ্চেনটা।
পরিকল্পনার উপাদান পড়ালাম। পরিকল্পনার উপাদানের মধ্যে এইগুলো ছিল, উদ্দেশ্য ছিল, কৌশল ছিল, ঠিক আছে? উদ্দেশ্য ছিল, কৌশল ছিল, কর্মনীতি ছিল, ঠিক আছে তো? কর্মপ্রণালী ছিল, কর্মপ্রণালী ছিল, কর্ম পদ্ধতি ছিল, ঠিক আছে? কর্মপদ্ধতি ছিল, নিয়ম ছিল, ঠিক আছে? নিয়ম ছিল, বাজেট ছিল, এইবার যে কর্মসূচি ছিল, এই যে 8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্ট ছিল, 8টা পয়েন্ট সম্পর্কে ডিটেলসে জানা হচ্ছে। কিন্তু পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমার যা মনে হয়েছে, এই পরিকল্পনার উপাদান কি, এই পয়েন্ট গুলো তোকে পড়ে রাখা খুব জরুরি, সব কটা পয়েন্ট এটুকু করতেই পারবে। দেখ এখানে কি কি করছিস তুই, ইজি মনে থাকবে। এখন কি বললি বল? নীতি বললি, কর্মনীতি বললি, আর কি বললি বল? কর্মপ্রণালী করলি। এরপরে কি করবো বল? নিয়ম করবো, ঠিক আছে তো? তার কিছুক্ষণ পর পর বাজেট করবো, বুঝতে পারলি? তাহলে এই পয়েন্ট গুলো খুব জরুরি। ও তোকে লিখে দেবে কি বলতো, বলবে এর মধ্যে কোনটা পরিকল্পনার উপাদান নয়, এরকম লিখবে, বুঝতে পারলি? ও বলবে বলো এর মধ্যে পরিকল্পনার উপাদান গুলো কোনগুলো। তো এইগুলো কিন্তু পয়েন্ট গুলো পড়ে রাখতে হবে। কি কি পয়েন্ট বল এখনই, মনে মনে করে মাথার মনে। কি কি বললাম বল? এখন কি কি কোশ্চেন পড়লাম আজকে বল? কর্মনীতি পড়লাম, আর কি বললাম বল? কর্মপ্রণালী পড়লাম, ঠিক আছে? কর্মনীতি, কর্মপ্রণালী, ঠিক আছে? আরো কোশ্চেন পড়বো। এখন এখন কি কি পড়বো জানিস তো? এই যে এখন তোর সামনে কর্মনীতি পড়ালাম, কর্মপ্রণালী। এরপরে দেখবি এখন টুক করে দেখবি চলে আসবে নিয়ম, তো দেখবি নিয়ম চলে আসবে। তারপরে দেখবি বাজেট চলে আসবে, মানে এইগুলো সব কটা পয়েন্ট চলে আসবে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু এখানে একটা পয়েন্টও মিস করা যাবে, পয়েন্ট গুলো মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, ঠিক আছে? তো এটা কি পরিকল্পনার উপাদান, এইগুলো এটা খুব জরুরি। পরিকল্পনা উপাদান এই ছকটা পুরো একদম আমার মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, পরিকল্পনা উপাদানটা কি। তাহলে বুঝতে পারলি কি কি বললাম বল? পরিকল্পনা উপাদান এখন মধ্যে কি কি বললাম? দুটো পয়েন্ট বললাম, কি কি পয়েন্ট বললাম বুঝলাম না। নীতি আর প্রণালী, সোজা কথা, নীতি আর প্রণালী বললাম, দুটো পয়েন্ট বললাম, ঠিক আছে? নীতি আর প্রণালী বললাম। এবার দেখ করবো কি দেখেছিস তো? এবার দেখ করবো কি, নীতি আর প্রণালী বললাম, এবার কর্মপদ্ধতি। দেখ আর একটা পয়েন্ট চলে আসে, কর্মপদ্ধতি। নীতি পড়লি, প্রণালী পড়লি, এবার পড়বি কর্মপদ্ধতি। স্যার ইংলিশ গুলো নীতিকে কি বলা হয়? পলিসি, ঠিক আছে? তারপর কর্মপ্রণালীকে কি বলা হয়? কর্মপ্রণালী কি ছিল ওটা? ওটা কি ছিল? কর্মপ্রণালী প্রসিডিওর, ঠিক আছে? একটা পলিসি হলো, একটা প্রসিডিওর হলো। এবার পড়বো কর্ম পদ্ধতি, মানে মেথড, ঠিক আছে? তাহলে কি কি পড়লাম এখনো পর্যন্ত? পলিসি পড়লাম, তারপর কি বললাম বল? মেথড, প্রসিডিওর পড়লাম, প্রসিডিওর, মেথডটা এখন পড়বো। প্রসিডিওর পড়লাম, এবার পড়বো মেথড, তারপর মেথড। মেথডটা কি বলেছে? বলছে কর্মপদ্ধতির যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, মানে মেথডের যেসব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বলছে মেথডের কি কি বৈশিষ্ট্য? বলছে প্রথম হচ্ছে ধরন। বলছে মেথড হলো কর্ম সম্পাদনের উপায়, ঠিক আছে? কাজ সম্পাদনের উপায়, অর্থাৎ রুটিন মাফিক কাজ, রুটিন ওয়াইজ কাজ করবে, এটা হচ্ছে মেথড। রুটিন ওয়াইজ কাজ করা, ঠিক আছে? অর্থাৎ এর ক্রিয়েটিভিটি থাকা বোঝাচ্ছে। সৃজনশীল বুঝিস তো? যেমন প্রতিটা মানুষের মধ্যে কিছু, অনেকে মানুষের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি থাকে, মানে নিজস্ব জিনিস নিজে তৈরি করতে পারবে, নিজের জিনিস ক্রিয়েটিভ, নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, মানে এর মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীল। ক্রিয়েটিভিটিকে বাংলায় বলে সৃজনশীল, ঠিক আছে তো? একঘেয়েমি মনোভাব, এই মেথড সৃষ্টিশীল না হলে একঘেয়েমি মনোভাবের সৃষ্টি হতে পারে, ফলে কর্মীরা কাজে উৎসাহ হারাতে পারে। একঘেয়েমি মনোভাব জিনিসটা কি? কর্মপদ্ধতি যদি সৃষ্টিশীল না হয়, মানে সৃষ্টিশীল মানে বলতে হচ্ছে যে নতুনত্ব কিছু, সৃজনশীল ভাব যদি না থাকে কাজের, ঠিক আছে? ক্রিয়েটিভিটি যদি না থাকে, ঠিক আছে? এই নতুন নতুন কিছু, ধর একই কাজ, ধর একই কাজ যদি দেয়, একই কাজ যদি কর্মী দেয়, তাদের মধ্যে কি হবে? এটা ওই যে একঘেয়েমি কাজ, মানে কোনো উৎসাহ থাকবে না। যদি কাজের মধ্যে যে নতুনত্ব কিছু, সৃষ্টিশীল মানে বুঝতে পারছিস তো? যে নতুন কিছু, নিউ টাইপের কিছু, তাহলে তোদের শেখারও আগ্রহ থাকবে। তাই বলছে কর্মপদ্ধতি সৃষ্টিশীল না হলে একঘেয়েমি মনোভাবের সৃষ্টি হয়, ঠিক আছে তো? ফলে কর্মীরা কাজে উৎসাহ হারাতে পারে, ঠিক আছে তো? ধর একই ধরনের কাজ, ওদের কি সেই আগ্রহ বা উৎসাহ সহকারে কাজ করবে? যদি নতুন জিনিস কিছু থাকে, নতুন শেখার আগ্রহ না, এই জিনিসটা শিখতে হবে, কিভাবে করতে হবে, ওদের একটা আমরা আগ্রহ ভাব চলে আসবে, উৎসাহ। তো এটা হচ্ছে একঘেয়েমি মনোভাব। কাজকর্মের বিশ্লেষণ, কর্মপদ্ধতি মানে মেথড লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগের কাজকর্ম বিশ্লেষণ করে। তাহলে মেথড কি করে? ওর যে লক্ষ্যটা আছে, সেই লক্ষ্যটাকে মানে সাকসেস করার জন্য, লক্ষ্যটাকে ফুলফিল করার জন্য প্রতিটা ডিপার্টমেন্টে যে কাজকর্ম দিয়ে সব করা কাজে ওরা অ্যানালাইসিস করবে, ঠিক আছে? কম সময়ে কাজ করতে পারছে কিনা, কম খরচে করতে পারছে কিনা, ঠিক আছে? কম সময়ে কম খরচে এবং কম প্রচেষ্টার মাধ্যমে এই মেথড
কোনো কাজকে সঠিকভাবে সম্পাদনের জন্য। তাহলে এই মেথডের কাজটা কি করে জানিস তো? কতটা কম সময়ে কাজটা করা যাবে, কতটা কম খরচায় করা যাবে, আর কম প্রচেষ্টার মাধ্যমে মেথড কোনো কাজকে সঠিকভাবে সম্পাদনের ব্যবস্থা করে। মানে ও কি করে কাজ করে সব বিশ্রাম করে। পরিধি লাস্ট কর্মপদ্ধতি কি হলো? মেথড হলো কর্মপ্রণালীর একটা ধাপ। তাহলে মেথডটা কি? কর্মপ্রণালীর একটা ধাপ। আগের পদ্ধতি বললাম না কর্মপ্রণালী কি ছিল? প্রসিডিওরেরই একটা স্টেপ হচ্ছে তোর কর্মপদ্ধতি। কাজেই কর্মপদ্ধতির পরিধি কর্মপ্রণালীর চেয়ে অপেক্ষাকৃত ছোট। তার মানে কি বুঝতে পারলি? তাহলে তুই কি বুঝতে পারলি যে না স্যার প্রসিডিওরেরই একটা পার্ট মেথড। প্রসিডিওরের যদি একটা পার্ট মেথড হয় তাহলে বড় কে হবে? প্রসিডিওর বড় হবে না মেথড বড় হবে? প্রসিডিওর বড় হবে। তাই লিখেছে কাজেই কর্মপদ্ধতি পরিধি, ঠিক আছে, কর্মপ্রণালীর চেয়ে অপেক্ষাকৃত ছোট। তার মানে কি বললাম? প্রসিডিওর। এবার কি বলবো? রুল পড়বো, রুল। তাহলে দেখ কতগুলো ছিল, দেখ 4টে। তাহলে কি বললাম? পলিসি পড়েছি, প্রসিডিওর পড়েছি, মেথড পড়েছি, এবার পড়বো রুল। রুল মানে নিয়ম। রুল মানে নিয়ম। নিয়মের বৈশিষ্ট্য কি? নির্দেশিকা। তুই জানিস তো নিয়ম কাকে বলে? স্কুলে যে পড়াশোনা করিস তোর স্কুলে একটা নিয়ম আছে, কিন্তু নিয়মের বাইরে কি কোনো কাজ করতে পারবি না? নিয়ম তো থাকবে স্কুলে। যে নিয়ম জানিস তো, যে নিয়মটা কি? যে তোর স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে, স্কুল ব্যাচ পরে আসতে হবে, স্কুলে যে থাকে না অনেক শু, যে ব্ল্যাক শু পরে যেতে হবে, বুঝতে পারলি তো? তারপর হচ্ছে তোর নিয়ম কি? তুই ডান হাতে ঘড়ি পরে যেতে পারবি না, ডান হাতে বালা পরে যেতে পারবি না। নিয়ম আছে তো না? তোর 11টা থেকে স্কুল হলে তোর 11টাকে স্কুলে 11টার মধ্যেই ঢুকতে হবে। ব্যাপারটা কি? স্কুলে স্যাররা যে থাকবে তাদের সঙ্গে তোকে স্যার বা ম্যাডামদের সঙ্গে ভদ্র ভাষায় কথা বলতে হবে। তুই তাদের সঙ্গে রুড বিহেভ করতে পারবি না। নিয়ম তো, কিছু নিয়ম তো আছে যে এটা নিয়ম। তারপর তারপর যে কোম্পানি, আগের দিন বলেছিলাম কোম্পানি যদি কাজ করে, কোম্পানির কাজের সময় তুমি কোনো স্মোকিং করতে পারবে না। তো এগুলো তো নিয়ম। একটা নির্দিষ্ট নিয়ম আছে কোম্পানির, নিয়ম। তো এখানে কি বলছে? নির্দেশিকা কি? নিয়ম হলো নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কাজ করা বা না করার নির্দেশ সম্বলিত সাধারণ নির্দেশিকা। নিয়ম জিনিসটা কি? এটা একটা নির্দেশিকা, গাইডলাইন। তো গাইডলাইন দিতে হবে যে এইভাবে তোমার কাজ করতে হবে, নিয়ম আছে, এই নিয়ম তোমাকে মেনে চলতে হবে কোম্পানির মধ্যে। নিয়ম হলো কোন নির্দিষ্ট পরিস্থিতিতে কোনো কাজ করা বা না করার নির্দেশ সম্বলিত সাধারণ নির্দেশিকা। প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়ম রচিত হয়। নিয়মটা কিসের ভিত্তিতে তৈরি হয়? নিয়ম কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে হয়। নিয়ম কিন্তু অনেক সময় অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি হয়, অভিজ্ঞতার ভিত্তিতে। ঠিক আছে তো? আর প্রকৃত ঘটনা, যে ঘটনা ঘটছে, ধর আজকে দেখলি যে আজকে ধর স্কুলে ধর একটা ঘটনা ঘটলো, এরকম নিয়ম ছিলই না, কিন্তু একটা টুক করে একটা ঘটনা ঘটে গেল, তার সঙ্গে সঙ্গে পরবর্তী সময় থেকে যে ওটা নিয়ম চালু হয়ে গেল যে না এটা আর করা যাবে না স্কুলের মধ্যে। ব্যাপারটা বুঝতে পারলি তো? তো এই বলছে প্রকৃত ঘটনা, যে ঘটনা ঘটে গেছে, অরিজিনাল যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা থেকে তো অনেকে শিক্ষা নেয়। একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনা থেকে একটু শিক্ষা নেয়, তখন একটা নিয়ম চালু হয়ে যাবে। ঠিক আছে? প্রকৃত ঘটনা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিয়ম রচিত হয়। বাস্তবসম্মত, বাস্তবের সঙ্গে সঙ্গতি রেখে, ঠিক আছে? বাস্তব মানে বুঝিস তো? রিয়ালিটি। রিয়ালিটির সঙ্গে সঙ্গতি রেখে, ঠিক আছে, যথাযথ নিয়ম ও নীতিকে মেনে চলাই হলো নিয়মের প্রধান বৈশিষ্ট্য। চিরস্থায়ী নয়, পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। কোনো কিছুই চিরস্থায়ী নয়। পরিকল্পনাও চিরকালের জন্য রচিত হয় না। পরিস্থিতি ও পরিবর্তনীয় পরিবেশে নিয়ম পরিবর্তিত হয়। ঠিক আছে? পরিবেশ চেঞ্জ, নিয়ম চেঞ্জ। ঠিক আছে? নিয়ম চেঞ্জ হতেই পারে। কর্মীদের সৃজনশীলতা ও ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করে কোনো নিয়ম রচিত হয় না। বলছে কোনো নিয়ম রচিত হবে না। কর্মীদের যে সৃজনশীলতা, প্রতিটা কর্মী, দেখ কোম্পানি যারা কাজ করে না, ওদেরকে স্বাধীনতা দিতে হয়, স্বাধীনভাবে কাজ করতে দিতে হয়। স্বাধীনভাবে কাজ করতে দিলেই ওদের মধ্যে কিছু ক্রিয়েটিভিটি বেরিয়ে আসে, ক্রিয়েটিভিটি বেরিয়ে আসবে। ক্রিয়েটিভিটি মানে ক্রিয়েটিভিটি অনেক সুন্দর জিনিস। মানে মানে তোকে যদি কোম্পানি ম্যানেজমেন্ট যদি বলে দেয় তোকে এইভাবেই কাজ করতে হবে, তো ওরা তো, ওদের কোনো আগ্রহ এইভাবে কাজ করতে, ওদের আগ্রহ থাকবে না। আগ্রহ থাকবে কি? যে ওদেরকে একটা স্বাধীনতা দিয়ে দেবে না, তোমরা তোমার মতো কাজ করো, এই কাজ করতে হবে, তোমরা তোমার কাজ করো। এবার কেউ ওটাকে অনেক ক্রিয়েটিভিটি ভাবে কাজ করতে পারে, ঠিক আছে? ক্রিয়েটিভিটি থাকতে পারে। তো কর্মীদের সৃজনশীলতা মানে কর্মীদের ক্রিয়েটিভিটি ও ব্যক্তিগত স্বাধীনতাকে খর্ব করে কোনো নিয়ম তৈরি হয় না। অর্থাৎ নিয়ম কর্মীদের মনোবল বৃদ্ধি করে, সঠিক সময় রচনা করে, সঠিক সময়ে এটা রচনা করে, ঠিক সময়ে প্রবর্তন করে, আর ঠিক সময়ে কার্যকর করে। অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে, বলছে কি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পাদিত করাই হলো নিয়মের প্রধান বৈশিষ্ট্য। তাহলে দেখ এবার নিয়ম আর কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য। আগে এই যে কোশ্চেন গুলো দিলাম না, এই আগে এইগুলো কি আছে, এই লাস্ট ইয়ারও এসেছিল পরীক্ষায়, সুইমিং যে করে পার্থক্য করছি, ওরকম হতো প্রতি বছর এতগুলো পার্থক্য না, একটা পার্থক্য দেবেই, এরকম দিত পরীক্ষায়। তো বলছে কি নিয়ম ও কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, রুল আর মেথডের মধ্যে পার্থক্য লেখো। তো রুল আর মেথডের মধ্যে পার্থক্য লেখো।
তাহলে কি হচ্ছে, রুল আর মেথডের মধ্যে পার্থক্য। প্রথম পয়েন্টটা লিখতে হবে নিয়ম কাকে বলে, নিয়ম। তারপর বলেছে এখানে কি কর্মপদ্ধতি কাকে বলে। নিয়ম কাকে বলে কি, কোনো কাজ সম্পাদন করার সময় প্রতিটা জিনিসই এই পার্থক্য বলছে না, পার্থক্যগুলো অতটা গুরুত্বপূর্ণ না হলো এখানে কি বলছে প্রতিটা কাকে বলাটা খুব গুরুত্বপূর্ণ, কাকে বলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো নিয়মটা কি বলছে, কোনো কাজ সম্পাদনের সময় যে রীতিনীতি ও আচার আচরণ মানতে হয়। তাহলে বুঝতে পারলি কোনো একটা কাজ করবি তখন তোকে অনেক রীতিনীতি আচার আচরণ মেনে চলতে হয়, ঠিক আছে? তো এটাকে বলা হয় নিয়ম। আর কর্মপদ্ধতি কাকে বলে, বলছে পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়ম, প্ল্যানিং অনুযায়ী সঠিকভাবে কাজ করার নিয়মকে বলে কর্মপদ্ধতি। গঠন, নিয়ম কি করে, উদ্দেশ্য, নৈতিকতা ও সাধারণ জ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠে। আর কর্মপদ্ধতি গবেষণা মানে রিসার্চ ও অ্যানালিসিসের মাধ্যমে কর্মপদ্ধতি গড়ে ওঠে। নিয়ন্ত্রণ, নিয়ম নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, নিয়ম ছাড়া নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব নয়। আর কর্মপদ্ধতি নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত নয়। তার মানে নিয়ম এটা এটা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত, এটা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত। অংশ, নিয়ম কর্মপ্রণালীর অংশ, ঠিক আছে? কি বলছে, নিয়ম সব সময় কর্মপ্রণালীর অংশ হিসেবে গণ্য হয় না, কিন্তু কর্মপদ্ধতি সব সময় কর্মপ্রণালীর অংশ হিসেবে গণ্য হয়। লক্ষ্য, শৃঙ্খলা ও বিন্যাসের লক্ষ্যেই নিয়ম প্রবর্তন করা হয়। আর কর্ম সম্পাদনের দক্ষতা ও ব্যয় হ্রাসের লক্ষ্যে কর্মপদ্ধতি ব্যবহৃত হয়। শাস্তি, নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তির উল্লেখ থাকে, তা জানিস নিয়ম না মানলে শাস্তি পাবি, ঠিক আছে? আর কর্মতে অনুযায়ী কাজ না করলেও কোনো শাস্তি পাবি না। তাহলে শাস্তি ব্যাপারটা কি বলতে পারলি, নিয়ম, তুই নিয়ম ভাঙলে তুই শাস্তি দেবে, তুই নিয়ম যদি ব্রেক করিস, তুই যদি রুল ব্রেক করিস তাহলে তুই তার জন্য তুই শাস্তি পাবি, ঠিক আছে তো? কিন্তু তুই যদি কর্ম পদ্ধতি অনুযায়ী কাজ না করিস তো কোনো শাস্তি নেই। তাহলে বল দেখি কি বললাম আমরা, রুল পড়লাম, প্রসিডিওর পড়লাম, ঠিক আছে, পলিসি পড়লাম, মেথড পড়লাম, তাই তো আছে দেখো, রুল পড়লাম, পলিসি পড়লাম, মেথড পড়লাম আর প্রসিডিওর পড়লাম, চারটে পড়লাম, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তারপরে কি এবার পড়ো প্রোগ্রাম, এবার পড়ো প্রোগ্রাম। প্রোগ্রাম মানে হচ্ছে 5 নম্বর পয়েন্ট, প্রোগ্রাম মানে কর্মসূচি। প্রোগ্রাম করবো, স্ট্র্যাটেজি করবো, ঠিক আছে? প্রোগ্রাম করবো, স্ট্র্যাটেজি করবো, ঠিক আছে? প্রোগ্রামের পর স্ট্র্যাটেজি। হ্যাঁ বল। প্রোগ্রামটা কি বলছে দেখ, প্রোগ্রামের বৈশিষ্ট্য কি কি, কর্মসূচির বৈশিষ্ট্য কি, বলছে কাজের প্রকল্প, কোনো নির্দিষ্ট অবস্থার মোকাবিলা করতে, কোনো নির্দিষ্ট অবস্থার মোকাবিলা করতে প্রস্তাবিত কাজের প্রকল্পই হলো কর্মসূচির প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে? বলছে নির্দিষ্ট অবস্থার মোকাবিলা করতে প্রস্তাবিত কাজে যে কাজটা প্রস্তাব করে তার প্রকল্পই হলো কর্মসূচির প্রধান বৈশিষ্ট্য। উদ্দেশ্য ও পদ্ধতি, কর্মসূচির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রতিষ্ঠানের নীতি রূপায়ণ করা, প্রতিষ্ঠানের নীতি রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কাজ করা, প্রতিষ্ঠানের নীতি রূপায়ণ ও উদ্দেশ্য সাধনের লক্ষ্যে কাজ করা। আবার কার্যসূচি হলো বা কর্মসূচি হলো পরিকল্পনা বাস্তবায়িত করার পদ্ধতি। ধরন ও নীতি কার্যকরের উপায়, কর্মসূচি বিভিন্ন ধরনের হতে পারে, কর্মসূচি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী। আর কর্মসূচির মাধ্যমে নীতি কার্যকর হয়। স্বতঃপ্রণোদিত সহযোগিতা, কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ থাকে, কর্মসূচিতে কর্মীদের অংশগ্রহণ থাকে, ফলে কর্মীদের কাছ থেকে স্বতঃপ্রণোদিত সহযোগিতা লাভ করা সম্ভব হয়। নির্দিষ্ট লক্ষ্য, কর্মসূচির একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে যা প্রতিষ্ঠানের সাফল্যের সূচক হিসেবে কাজ করে। অর্থাৎ কর্মসূচির একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যা প্রতিষ্ঠানের সাফল্যের সূচক হিসেবে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ কি বলছে, একটি কর্মসূচি বলে, একটা কর্মসূচি বলে দেয় কোন কাজ কখন করবে আর কিভাবে করবে, কোন কাজ কখন করবে আর কিভাবে করবে। এবার কি বলছে, ডিফারেন্স বিটুইন পলিসি এন্ড স্ট্র্যাটেজি, পলিসির সাথে স্ট্র্যাটেজির পার্থক্যটা কোথায়, পলিসির সাথে স্ট্র্যাটেজি। তার মানে আমরা এখন কি বললাম দেখ, এখানটা কি বললাম, প্রোগ্রাম, প্রোগ্রাম
আর পলিসি তো আগেই পড়া ছিল, দেখ পলিসি আগেই পড়েছিলাম। পলিসি আগেই পড়েছিলাম, ঠিক আছে? পলিসি বলছে পলিসির সাথে কার পার্থক্য বলেছে, এগুলো পড়তে, পলিসির স্ট্র্যাটেজির পার্থক্য। পলিসি কাকে বলে আগেই বলছে, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর কারবার কিভাবে কাজ সম্পাদন করবে তার নির্দেশিকা, গাইডলাইনকে বলা হয় কর্মনীতি। আর স্ট্র্যাটেজি কাকে বলে, সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে কারবারের উন্নতির জন্য, কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা থাকে কৌশল বলে। প্রতিটা কাকে বলে এগুলো পড়বি, প্রতিটা কাকে বলে এগুলো কাকে বলে এগুলো খুব জরুরি থাকবে। ও তোকে লিখে দেবে, এরকম পয়েন্ট লিখে দেবে, সকল সকল বাধা বিঘ্নকে উপেক্ষা করে কারবারের উন্নতির জন্য বা কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকে কি বলে, অপশন দিয়ে করতে হবে, জানতে হবে, ঠিক আছে? ধরো, কর্মনীতি হলো কার্য সম্পাদনের সঠিক নির্দেশিকা, আর কৌশল হলো পরিকল্পনার অঙ্গ এবং কাজ পর্যালোচনার সুনিশ্চিত পদ্ধতি। নির্দেশ, কর্মনীতি সিদ্ধান্ত গ্রহণকারীদের চিন্তা ও কাজের ক্ষেত্রে পথ নির্দেশ করে। আর কৌশল সাধারণত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদগুলির ব্যবহারের দিক নির্দেশ করে। হস্তান্তর, কর্মনীতি কার্যকর করার ক্ষেত্রে হস্তান্তর সম্ভবপর, আর কৌশল পরিকল্পনার ক্ষেত্রে হস্তান্তর সম্ভব নয়, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত এবার সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়িত্ব, কর্মনীতি স্থায়ী পরিকল্পনার একটি অংশ বিষয়, অর্থাৎ দীর্ঘ দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে? কর্মনীতি কি হয়, দীর্ঘমেয়াদী হয়। আর কৌশল কৌশল পরিকল্পনা দীর্ঘমেয়াদী কিন্তু ক্রমাগত উৎকর্ষতা বৃদ্ধি করে। কর্মনীতিও দীর্ঘমেয়াদী হয়, ওটাও দীর্ঘমেয়াদী হয়, কিন্তু এটা ক্রমাগত উৎকর্ষ বৃদ্ধি করে। আর হচ্ছে তোর কি বলছে, সহায়ক, কর্মনীতির সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। আর কৌশল কি করে, নীতি ও সিদ্ধান্ত গ্রহণে সব কৌশল পরিকল্পনায় সাহায্য করে। এবার বলছে প্রসিডিওরের সাথে রুলের পার্থক্য। প্রসিডিওর পড়া, রুলও পড়া, এর দুটোর মধ্যে পার্থক্যটা কি বলছে? প্রথমে বলতে হবে প্রসিডিওর কাকে বলে, রুল কাকে বলে, কর্মপ্রণালী কাকে বলে, আর নিয়ম কাকে বলে। কর্মপ্রণালী কাকে বলে, প্ল্যানিং কে সাকসেস করার জন্য কাজ করার নির্দেশ। আর নিয়ম কাকে বলে, কোনো কাজ সম্পাদনের সময় যে রীতিনীতি ও আচার আচরণ মানতে হয় তাকে নিয়ম বলে। পরিধি, কর্মপ্রণালীর পরিধি বিস্তৃত, আর নিয়মের পরিধি সুনির্দিষ্ট, নিয়মের পরিধি নির্দিষ্ট করা আছে। উদ্দেশ্য, কর্মপ্রণালী হলো উদ্দেশ্য অভিমুখী ও অব্যক্তিক প্রকৃতির, আর নিয়ম হলো নৈব্যক্তিক প্রকৃতির ও নিয়ন্ত্রণমূলক, নিয়মকে নিয়ন্ত্রণমূলক। পর্যায়, কর্মপ্রণালী বিভিন্ন পর্যায় এবং তথা ধাপে ধাপে কর্মপ্রণালী অগ্রসর হয়। আর নিয়ম কি, নিয়ম হলো বিচ্ছিন্ন এবং স্বাধীন সত্তা বিশিষ্ট, অর্থাৎ নিয়মের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রসর হওয়ার সম্ভাবনা নেই। শাস্তি বিধান, কর্মপ্রণালী মেনে না নিলে বা কর্মপ্রণালী ভঙ্গ করলে, মানে বুঝতে পারলি, শাস্তির কোনো ব্যবস্থা নেই, কিন্তু নিয়ম না মানলে শাস্তি আছে। ধরুন, কর্মপ্রণালী, ঠিক আছে, কর্মপ্রণালী এক ধরনের নমনীয় পরিকল্পনা, ঠিক আছে, আর নিয়ম কি হচ্ছে, অনমনীয় আর কঠোর, কঠোর পরিকল্পনা। তারপর বাজেট, ব্যাস আর কিছু নেই। বাজেটের বৈশিষ্ট্য, বাজেট সম্পর্কে তো আইডিয়া আছে, শুনেছি বাজেট কি হয়, আয় ব্যয়ের মধ্যে যে সমতা রাখা হয়, ঠিক আছে? বাজেট মানে কি, ধর আগামী বছর, নর্মালি যে দেশের কথা বলি, আগামী বছর দেশের কত খরচা হবে, ঠিক আছে, মানে দেশ কত পরিমাণ খরচা করতে পারবে বা দেশ কত টাকা ইনকাম হবে, এর মধ্যে একটা সমতা রাখাকেই বলা হয় বাজেট, ঠিক আছে? তাহলে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা হবে, ঠিক আছে, এটা হচ্ছে বাজেট। তো বলছে কি, বাজেটের বৈশিষ্ট্যটা কি, তা কি বলছে, পরিকল্পনার অগ্রগতির পর্যালোচক। তো বাজেট প্রস্তুত করা পরিকল্পনার একটা বিশেষ উপাদান। তার মানে কি বুঝতে পারলি, আমরা কি করছি এখন, পরিকল্পনা উপাদান। তাহলে পরিকল্পনা যে উপাদানগুলো পড়লাম, কি কি পড়লাম বলতে কি, একটা একটা করে বলতে থাক, বাংলা বা ইংলিশ বলতে থাক, দেখি কি কি পড়লি, যা যা পড়লি কি মনে পড়ছে, কি কি মনে পড়ছে? একটা পলিসি পড়লি, একটা প্রসিডিওর পড়লি, মেথড, রুল,
বাজেট 5টা পয়েন্ট হলো মানে 7-8টা আছে, 5টা পয়েন্টে বসিয়ে তুই বুঝতে পারছিস কি বললি এবার? মেথড, রুল, পলিসি, প্রসিডিওর, স্ট্র্যাটেজিক, বাজেট 6টা। ঠিক আছে, 6টা বললি। বাইরের বৈশিষ্ট্য কি? একটা পয়েন্ট কি বললি যে না স্যার বাজেট হচ্ছে, বাজেটটা কি? বাজেট তৈরি করা পরিকল্পনার একটা বিশেষ উপাদান। তুই যে প্ল্যানিং করবি না, তুই প্ল্যানিং করছিস, তুই যে প্ল্যানিং এর যতগুলো উপাদান আছে তার বাজেটটাও একটা বড় উপাদান। বাজেট করতে হবে না, তুই যে ব্যবসাটা কি হবে তোর একটা বাজেট লাগবে না? বাজেট লাগবে, বুঝলি না? বাজেট তাহলে হচ্ছে কি বাজেট, বাজেট প্রস্তুত করা পরিকল্পনার একটা বিশেষ উপাদান। এই যে ধর আজকে ধর কি আছে, এই তুই বলছিস তুই ঘুরতে যাচ্ছিস, বাজেট কি আছে? মানে কি একটা এস্টিমেট কি করে রেখেছিস? এস্টিমেট। বাজেট মানে কি? তুই বাজেট মানে তুই এস্টিমেট, বাজেট মানে অ্যাকচুয়াল কি? বাজেট মানে কি অ্যাকচুয়াল? তুই এস্টিমেট করছিস আমি এই জায়গায় ঘুরতে যাবো, আমার 20,000 টাকা খরচা হবে। তোর ওটা 18 হতে পারে, আবার 22 হতে পারে, 25 হতে পারে। তুই কি করে জানবি যে রাস্তায় কোথায় ফেঁসে গেলি? রাস্তায় ফেঁসে গেলে তোর ওটা তো 50 চলে যেতে পারে। ঠিক আছে তো? বাজেট মানে কি এস্টিমেট। বাজেট মানে কিন্তু অ্যাকচুয়াল নয়, বাজেট মানে কি এস্টিমেট। ঠিক আছে তো? মানে কি ঘটতে পারে? হ্যাঁ, আমরা একটা পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারছি এরকম খরচা হতে পারে। ঠিক আছে তো? বাজেট হচ্ছে এস্টিমেট। তাহলে এখানে কি বলছে? বাজেট প্রস্তুত করা পরিকল্পনার বিশেষ উপাদান, অর্থাৎ বাজেট হলো পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা। ঠিক আছে তো? আচ্ছা, ভিত্তি, বেস। বাজেট পরিসংখ্যানগত তথ্যের উপর ভিত্তি করে রচিত হয়। এই কি একটা কথা বলছি, পরিসংখ্যানগত তথ্যের উপর, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল ডেটার উপর ভিত্তি করে রচিত হয়। মানে প্রিভিয়াসে যা ঘটনা ঘটেছে তার উপর বেস করে বাজেট তৈরি হয়। বুঝতে পারলি তো ব্যাপারটা? ধর সাপোজ ধর আমি তোকে বলছি বাজেটটা কিভাবে তৈরি হয়। বাজেটটা তৈরি হয় হচ্ছে ধর 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 সাপোজ ধর তুই একটা কোম্পানিতে, সাপোজ ধর আজকে ধর আমার কোম্পানিতে পেন তৈরি, পেনের কারখানা, পেন তৈরি করতে এবছর কি খরচা হচ্ছে জানি, তাহলে এর উপর বেস করে পরের বছর কত খরচা হতে পারে একটা আইডিয়া লাগাতে পারে যে আগের বছর পেন তৈরি এত খরচা, এর পরের বছর এই খরচা হতে পারে। ওইটাই হবে কথা নেই, হচ্ছে একটু বেশি হতে পারে আবার কমও হতে পারে। ঠিক আছে তো? বাজেট পরিসংখ্যান তথ্যের উপর ভিত্তি করে রচিত হয়। ঠিক আছে? বাজেট তৈরি হওয়ার ফলে সম্ভাব্য আয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। বাজেট তৈরি হয়ে গেলে একটা আয় সম্পর্কে আইডিয়া করতে পারো, আইডিয়া করতে পারো, সম্ভাব্য আয় বলেছে। ব্যবস্থাপনা, বাজেট প্রস্তুত করা ব্যবস্থাপনার একটা বিশেষ দিক। তবে বাজেট পূর্বানুমানের উপর নির্ভর করে চলে। কি বললাম? কি বললাম? বাজেট কি হয়? পূর্ব অনুমান, পূর্ব অনুমান মানে আগে থেকে অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়। নিয়ন্ত্রণ, বাজেট তৈরি হওয়ার ফলে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়। ঠিক আছে? যেই বাজেট তৈরি হয়ে গেল না, তুই বুঝতে পারছিস না এই প্রোডাক্টটা তৈরি করতে এত খরচা হবে। এবার তুই চেষ্টা করবি ওই খরচা থেকে কোনো একটা কমানো যেতে পারে। তুই বুঝতে পারলি এই প্রোডাক্টটা তৈরি করতে এত টাকা খরচা হবে। তুই কি ধর এই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমাকে কাঁচামাল কিনতে হবে। তুই ভাবলি কাঁচামাল কিনতে এত টাকা খরচা হবে। তাহলে খরচা হবে। ওই খরচা কমানো যেতে পারে। এইগুলো এইগুলো বলি। বাজেট তৈরি হওয়ার ফলে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা যায়। ঠিক আছে? পরিকল্পনা রূপায়ণে লোকবল, অর্থবল, ঠিক আছে? পণ্য সামগ্রী, যন্ত্রপাতি প্রভৃতির প্রয়োজন তার সঠিকতা বাজেটের মাধ্যমে জানা যায়। একটা পরিকল্পনা ঠিকঠাকভাবে রূপায়ণ করতে তোর কি লাগবে? প্রচুর লোক লাগবে, টাকা পয়সা লাগবে, গুডস লাগবে, মেশিন লাগবে, প্রভৃতির প্রয়োজন। এবং সেইগুলো সব বাজেটের মাধ্যমে জানা যায়। এবারে বিভিন্ন প্রকার বাজেট এটা জেনে রাখতে হবে। বিভিন্ন কত রকমের বাজেট হয়। একটা হচ্ছে মাস্টার বাজেট হয়। ঠিক আছে? একটা হয় ক্যাশ বাজেট, একটা হয় প্রোডাকশন বাজেট, সেল বাজেট, কস্ট বাজেট, র মেটেরিয়াল। তুই যখন উঁচু ক্লাসে উঠবি তখন এগুলোর উপর সব অঙ্ক আছে। ঠিক আছে? মাস্টার বাজেট, একটা বাজেট হয় কি মাস্টার বাজেট। কি বললাম বলতে কি বললাম? মাস্টার বাজেট, একটা ক্যাশ বাজেট, ঠিক আছে? একটা সেলস বাজেট, র মেটেরিয়াল বাজেট, তাহলে আর কি প্রোডাকশন বাজেট। ঠিক আছে? আর তাহলে কি বললাম? মাস্টার বাজেট, ক্যাশ বাজেট, ঠিক আছে তো? প্রোডাকশন বাজেট, সেল বাজেট, কস্ট বাজেট, র মেটেরিয়াল বাজেট। এই ৬টা বাজেট আছে, ৬টা বাজেট আছে। তাহলে বাজেটের না দেখ ভিতরের পয়েন্ট পড়াচ্ছে তোদের যে এমসিকিউ দিয়েছে, ভিতরের পয়েন্ট পড়ার আগে না কোনটা ইম্পর্টেন্ট জিনিস তোকে বলবো। কাকে বলে না খুব গুরুত্বপূর্ণ হয়। কে বলেছে খুব গুরুত্বপূর্ণ হয়। ঠিক আছে তো? এর উপাদানের পয়েন্ট কি? এই সমস্ত জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। সেই মানে যে কত রকমের বাজেট হয় এই নামগুলো জানাটা খুব জরুরি। নামগুলো জানাটা খুব জরুরি। ঠিক আছে তো? এই পয়েন্ট গুলো পড়লে তুই যে এই বেসিক গুলো যদি পড়িস না তাহলে তুই ধর মোটামুটি আমি যে কথা বলছি এগুলো পড়লে 40 এর মধ্যে 32 সময় অ্যাটেন্ড করা যাবে, 32 অ্যাটেন্ড করা যাবে। 8 নাম্বার অ্যাটেন্ড করা যাবে না, 8 নাম্বার জন্য খুব ডিপলি জানতে হবে। 32 অ্যাটেন্ড করা যাবে। মানে কোন 32 অ্যাটেন্ড করার জন্য কি লাগবে? সেই বেসিক জিনিসগুলো আছে, বেসিক বেসিক জিনিস জানতে হবে। তো দেখ এখানে কি বলছে? মাস্টার বাজেট কাকে বলে? মাস্টার বাজেট হলো প্রতিষ্ঠানের সকল কার্যভিত্তিক বাজেটের সংক্ষিপ্ত স্তর। মানে কি? সব যে মানে মহা বাজেট। মাস্টার বাজেট মানে মহা বাজেট। ঠিক আছে? মহা বাজেট কি বলছে? মাস্টার বাজেট হলো প্রতিষ্ঠানের সকল কার্যভিত্তিক বাজেট। মানে অনেক তো বাজেট আছে, সবকটা বাজেটের একটা মানে কি বলবো এটাকে সামারি বলতে হবে, সামারি। সব বাজেটের সামারি হচ্ছে মাস্টার বাজেট। ক্যাশ বাজেট,
ক্যাশ বাজেট মানে কি? অর্থ বাজেট। অর্থ বাজেটের সাহায্যে প্রয়োজনীয় অর্থের সংস্থানের ব্যবস্থা করা হয়। ঠিক আছে? এবং এই বাজেটের মাধ্যমে অর্থের যাতে সর্বোত্তম ব্যবহার ঘটে সেদিকে দৃষ্টি দেওয়া হয়। মানে ক্যাশ বাজেটের মাধ্যমে কোন কোন জায়গা থেকে তুই টাকা জোগাড় করবি তার ব্যবস্থা করার অর্থ সংস্থা, ফাইন্যান্স। ঠিক আছে? এবং এই বাজেটের মাধ্যমে অর্থের এবার তুই টাকা জোগাড় করলি এবং টাকাটা কোন কোন জায়গায় খরচা করা হবে, মানে ঠিকঠাক জায়গায় যেন খরচা করে সেটার দিকে মানে পুরো দৃষ্টি দেওয়া হয়। এবার প্রোডাকশন বাজেট, উৎপাদন ব্যয়, মানে প্রোডাক্ট কোনো কিছু গুডস প্রডিউস করতে গেলে তো খরচা হয়, তো ওটাকে বলে উৎপাদন ব্যয়, প্রোডাকশন কস্ট। ঠিক আছে? উৎপাদন ব্যয় সম্পর্কে পূর্বানুমান উৎপাদন ব্যয়ের মাধ্যমে তৈরি করা হয়। তার মানে কোনো প্রোডাক্ট তৈরি করতে কত টাকা খরচা হতে পারে এটা কোন বাইরের মাধ্যমে জানতে পারবো? প্রোডাকশন। বুঝতে পারলি? ধর এই পেনটা তৈরি করতে কত খরচা হতে পারে এটা কোন বাইরের মাধ্যমে জানতে পারবো? প্রোডাকশন হবে। বোঝা গেল তো কি বললাম? আচ্ছা, এটি হলো উৎপাদনের আনুমানিক হিসাব, উৎপাদিত পণ্য মজুদের পরিমাণ ও কাঁচামাল সংগ্রহের পরিমাণ। ঠিক আছে? উৎপাদন বাইরের মাধ্যমে ঠিক করা হয়। তাহলে কি বুঝতে পারলি? উৎপাদন বাজেট, উৎপাদন বাজেটকে ইংরেজিতে কি বলা হয়? প্রোডাকশন বাজেট। তুই কতগুলো গুডস প্রডিউস করলি আর তোর গোডাউনে বা বলে ফ্যাক্টরিতে কতটা ম্যাটেরিয়াল পড়ে রইলো এটা কোন বাইরের মধ্যে জানতে পারো? এটা প্রোডাকশন বাইরের মধ্যে জানতে পারো। সেলস বাজেট, এই বাজেটে সেল সংক্রান্ত ব্যয়গুলি উল্লেখ থাকে। সেল বাজেটে সেল সংক্রান্ত ব্যয়। তো যে বলে সেল সংক্রান্ত মানে বিক্রয় সংক্রান্ত খরচাগুলো কোন বাজেটে উল্লেখ থাকে? তুই বলবি বিক্রয় বাজেট। নাম পড়ে বিক্রয় বাজেট। উৎপাদন বাজেট। নাম পড়ে বোঝা যাচ্ছে। নগদ বাজেট। ঠিক আছে তো? তারপর কি বলছে? বিক্রয় বাজেট নির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুত করা হয়। এটি বিপণন সংক্রান্ত কাজ। তাই এটা মাথায় রাখবি। এটা কিন্তু মাথায় রাখবি, বিপণন সংক্রান্ত কাজ এটা। কাজেই বিক্রয় বাজেট বিপণন বাজেটের অন্তর্ভুক্ত হয়। কাজেই বিক্রয় বাজেট বিপণন বাজেটের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে? কস্ট বাজেট, কি বলেছে? ব্যয় বাজেট দেখি। কারবারের বিভিন্ন বিভাগ, বলছে কারবারের বিভিন্ন বিভাগ কাজকর্ম সম্পাদনের জন্য ব্যয় বাজেটের সাহায্য নিয়ে থাকে। মানে বিজনেসের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ও কাজকর্মটা সম্পন্ন করার জন্য কি করে? কস্ট বাজেটের সাহায্য নিয়ে থাকে। আর আনুমানিক ব্যয়ের ভিত্তিতে ব্যয় বাজেট তৈরি করা হয়। তাহলে ওই একই কথা, বাজেট মানেই আনুমানিক। বাজেট মানেই আনুমানিক। লাস্ট, র মেটেরিয়াল বাজেট, কাঁচামালের অভাব যাতে, দেখ এটা কি হচ্ছে ব্যাপারটা? বাজেট তো তুই মোটামুটি একটা আইডিয়া আছে যে না তোর প্রোডাক্ট তৈরি করতে কতটা কাঁচামাল লাগতে পারে, একটা আইডিয়া করেছিস। তাহলে সেই আইডিয়ার উপর বেস করে তুই তোর গোডাউনে বা ফ্যাক্টরি সেই ম্যাটেরিয়াল মজুদ রেখেছিস। এটাই তো বাজেট। আইডিয়া করেছিস যে এতটা লাগবে। কি বলছে? কাঁচামালের অভাবে যাতে উৎপাদন নষ্ট না হয়। মানে দেখ ফ্যাক্টরিতে যদি টাইম মতন কাঁচামাল না থাকে তাহলে কি করবে? ওয়ার্কাররা বসে থাকবে। তাহলে কাজ করতে তো পারবে না, ওরা কাজ করতে পারবে, ম্যাটেরিয়াল নেই, কাজ করতে পারবে না। তাহলে ওদের বসিয়ে মাইনে দিতে হবে, কোম্পানি খরচা বাড়বে। তাই বলছে কাঁচামালের অভাবে যাতে উৎপাদন ব্যাহত না হয়। আবার কাঁচামাল যাতে মজুদাগারে, মানে মজুদাগার মানে কি? গোডাউন বলবে, ওয়ার হাউস, যাতে অযথা জমে না থাকে, অযথা না জমে থাকে, সেই জন্য কাঁচামাল সংক্রান্ত একটা বাজেট তৈরি করা হয়। তবে এই বাজেটটি উৎপাদন বাজেটের উপর ভিত্তি করে গড়ে ওঠে, উৎপাদনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এবার বাজেটের গুরুত্ব বা সুবিধাটা কি? বাজেটের সুবিধাগুলো কি কি? অতীত তথ্য নির্ভরশীল। আচ্ছা, বাজেট তৈরি করা কিসের উপর ভিত্তি করে? এটা কি ভবিষ্যতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করে নাকি অতীতের উপর ভিত্তি করে বাজেট তৈরি করে? অতীত, অতীত, অতীতের উপর ভিত্তি করে, তখন আগে কি ঘটেছে তার উপর বেস করেই তো তোর বুঝতে পারছিস তো? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তুই বর্তমানে দাঁড়িয়ে আছিস। ঠিক আছে? ফিউচারে তুই তৈরি করবি, কিছু জিনিস তৈরি করবি, তার জন্য কিসের উপর বেস করে করবি? অতীতের উপর বেস করেই তো করবি। অতীতে কি ঘটেছিল, পাস্টে কি ঘটেছিল। ঠিক আছে তো? পাস্টে কি ঘটেছিল সেখান থেকে তুই শিক্ষা নিয়ে তো তুই ফিউচারে এগোবি। বুঝতে পারলি তো? তাহলে বাজেট অতীত তথ্য ও সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়। বাজেট কি হয়? অতীত তথ্য সংখ্যা, মানে বুঝতে পারলি তো? তো কিছু যদি বলে বাজেট কোন ঘটনার উপর ভিত্তি করে তৈরি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কি বলবি অ্যান্সারটা? অতীত, ভবিষ্যতের উপর। বাজেট ভবিষ্যতের উপর হয়, বাজেট সবসময় অতীতের উপর হয়। ঠিক আছে? বাজেট যখন করবো, আমি কোনো বিষয়ে যখন বাজেট করবো তাহলে কি অতীতে কি ঘটেছিল? ধর আমাদের দেশের সরকার যে বাজেট ঘোষণা করবে ও কি করবে? অতীতের ঘটনার উপর বেস করে বাজেট। আবার ধর পরের বছর যখন সরকার বাজেট ঘোষণা করবে তো এই বছর কি ঘটনা ঘটেছিল তার উপর বেস করে কিন্তু পরের বছরের বাজেটটা তৈরি করবে। ঠিক আছে? তো একটা দেখবে যে কি হয় ব্যাপারটা, যে সরকার খুব মনিটাইজ করে সমস্ত ব্যাপারে। আমি ট্যাক্সের কথা যদি বলি, ও খুব ব্যাপারে মনিটাইজ করে। যে সরকার যেমন দেখ আগে কি ছিল, এই যেমন এই যে সবাই এখন এসআইপি তে মিউচুয়াল ফান্ডে টাকা রাখছে। সরকার প্রথমে বলছিল এসআইপি তে টাকা রাখ। আর এখন যেই দেখছি সরকার খুব, মানে সবাই দেখছি এসআইপি তে প্রচুর টাকা রাখছে,
সরকার এখানের উপর একটা ট্যাক্সের একটা ব্যাপার নিয়ে চলে আসলো। মানে সরকার মনিটাইজ করছে, দেখছে কোন জিনিসের উপর খুব বেশি কাজকর্ম হচ্ছে। মানে এই ঘটনাটা দেখলো, এই ঘটনার উপর বেস করে কিন্তু পরের বার বাজেটটা তৈরি করবে। ঠিক আছে তো? তারপর ধর আমি আরেকটা বলছি যে আরেকটা কথা বলছি যে ট্যাক্সের কথা যদি বলি, ট্যাক্স না আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করি, যারা প্রতিটা মানুষ যারা ইনকাম করে তারা তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, বছরে একটা ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য কেউ পুরনো পদ্ধতি ফলো করে। তোদের এইটা বলি তোরা বুঝতে পারবি, ইংলিশটা মনে বললে আমি বলছি, একটা ওল্ড রিজাইম হয়, একটা নিউ রিজাইম হয়। কেউ ওল্ড রিজাইম ফলো করে, কেউ নিউ রিজাইম ফলো করে। তো সরকার ভাবছে যে সবাই তো ওল্ড রিজাইম ফলো করছে, ঠিক আছে? সরকার ওল্ডের জন্য কোন রকম সুযোগ সুবিধা না দিয়ে নিউর জন্য সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে। কেন করলো এটা? সরকার বলে তুই শুধু নিউতে চলে আসো, তুমি নিউতে চলে আসো। মানে এগুলো সরকার কিন্তু মনিটাইজ করে, পুরো ব্যাপারগুলো মনিটাইজ করে, সমস্ত কিছু মনিটাইজ করে। মনিটাইজ করা মানে বুঝতে পারছিস তো? মানে খুব পুরো পর্যালোচনা করছে, সমস্ত কিছু দেখি তুই কি করছিস না করছিস, প্রতিটা জিনিস পর্যবেক্ষণ, তুই কোথায় টাকা খরচা করছিস, কোথায় ঘুরতে যাচ্ছিস, সমস্ত কিছু সরকার লক্ষ্য করছে। আর এখন তো সবকিছুই তো তুই ব্যাংকে যা করবি, তুই বুঝতে পারলি তো, ব্যাংকের মাধ্যমে যে গিয়ে তুই ধর একটা ফোন এ ধর অনলাইন পেমেন্ট করলি, সমস্ত কিছুই কিন্তু ওদের কাছে ইনফরমেশন চলে আসছে। ঠিক আছে, ওদের কাছে সমস্ত ইনফরমেশন চলে আসে, ব্যাংকে একটা চিপ বসানো আছে, তুই ব্যাংকে যা টাকা পেয়েছিস সব সরকারের কাছে চলে যাচ্ছে। ওরা সব সব জানছে, সব জানতে পারে, ঠিক আছে? সব জানতে পারে, তুই চাইলেও কিছু করতে পারবি না। সরকার সব মনিটাইজ করবে সমস্ত ঘটনা। আর এখন তো কি করে দিয়ে আধার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক সমস্ত করে দিবে এর সঙ্গে, তো তো সব কিছুই আপডেট হয়ে যাচ্ছে তো। চুরি কমেই যাচ্ছে, এর ফলে চুরিটা কমে যাচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারলি তো? যারা আমার কথা মনে মনে হয় ক্যাশ ট্রানজাকশন মানে চুরি করা। মানে কি বলতো, ক্যাশ ট্রানজাকশন মানে কি, তার হিসাব রইলো। আর আমি তোকে একটা কথা বলছি, ধর নর্মাল কথা বলছি, একটা ধর, ধর কোনো টিচারকে তুই পড়তে গেলি, তুই ধর টাকা টাকা দিলি, পেমেন্ট করলি, তাহলে তো এটা সত্যি কথা বলতে গেলে প্র্যাকটিক্যালি যদি ভাবিস, প্র্যাকটিক্যালি সরকার কি জানতে পারবে না? এটা জানা সম্ভবই নয়, সম্ভবই নয় জানা, জানা কখনোই সম্ভব নয়। কিন্তু তুই যদি এটা যদি অনলাইনে কোনো স্টুডেন্ট যদি টিচারকে পেমেন্ট করে, অনলাইনে যদি পেমেন্ট করে, সরকার জেনে গেল, সরকার জেনে গেল, ব্যাংকে টাকা ঢুকছে জেনে গেল। অর্থাৎ এই ব্যাপারটা কি, তোর ব্যাংকে যে টাকাটা ঢুকছে সরকারকে দেখাতেই হবে, যখন তুই যখন ট্যাক্স ফাইল করবি দেখাতেই হবে, কিন্তু তুই যখন ক্যাশ টাকা যেটা ঢুকছে সেটা নাও দেখাতে পারিস, অন্যরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারিস। ঠিক, অন্যরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায়। আচ্ছা দেখ শোন, তাহলে কি বললাম, আর এটাই বলছি ব্ল্যাক মানি আর হোয়াইট মানির মধ্যে, সরকার তুই যখন যেই টাকার উপর ট্যাক্স দিবি সেটা হয়ে যায় হোয়াইট মানি, অর্থাৎ সরকারকে যেটা দেখাবি, ট্যাক্স দিবি সরকার দেখাচ্ছিস, যেটা দেখাচ্ছিস সেটা হয়ে গেল ব্ল্যাক মানি। আচ্ছা, তাহলে কি বললাম বল? অতীত তথ্য নির্ভরশীল, অতীত তথ্য নির্ভরশীল বললাম। নমনীয়, বাজেট নমনীয় হওয়ার দরুন প্রত্যেক কর্মী নিজ নিজ দায়িত্ব অনুসারে কাজ সমাধানে যথেষ্ট থাকে। ঠিক আছে, বাস্তবধর্মী, বাজেট বাস্তবমুখী হওয়ার ফলে রিয়ালিটি, বাজেট পুরো রিয়ালিটি হয়, হওয়ার ফলে কর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, অপচয় দূর হয়, ত্রুটি বিচ্যুতি সংশোধিত। দেখ আমি বাজেট, আমি ট্যাক্স রেটের কথা বলে দিলাম, বাট কনসেপ্টটা একই, ওই একই না জিনিস বাজেট। নিয়ন্ত্রণের হাতিয়ার, বাজেটকে নিয়ন্ত্রণের হাতিয়ার বলে গণ্য করা হয়। বাজেটে কোনো বিচ্যুতি ঘটলে, বিচ্যুতি মানে বুঝিস তো? বুঝতে পারলি বিচ্যুতি মানে? বিচ্যুতি মানে হচ্ছে কি বলতো, কোনো রকম তোর ভুল ভ্রান্তি হলো, তুই বাজেট করলি কিছু ভুল বেরোলো, ভুল, তুই বাজেট করলি কোনো কিছু ভুল হতেই পারে। যদি ভুল হয় তার প্রকৃত কার্য সম্পাদন ও কেন ভুল হয়েছে। তুই ধর আমি তোকে একটা কথা বলি, নিয়ন্ত্রণ চ্যাপ্টার পড়তে গিয়ে যখন তুই ফোর্থ সেমিস্টার পড়বি তখন বলবো কন্ট্রোল চ্যাপ্টার আছে। কন্ট্রোল চ্যাপ্টার একদম ছোট, ওটা বরঞ্চ এখানে দিয়ে দেবো এমসিকিউ। এই সমস্ত চ্যাপ্টার ওখানে থাকলে ভালো, এগুলো খুব ইন্টারেস্টিং জিনিস। যাই হোক, যাই নিয়ে আর কি করা যাবে। নিয়ন্ত্রণ যেটা দিয়েছে না, এই নিয়ন্ত্রণের হাতিয়ার, এখানে কি বলছে, নিয়ন্ত্রণ চ্যাপ্টারে কি পড়বো, নিয়ন্ত্রণের ধাপ। ধর আমি তোকে বলছি এটা বোঝার জন্য, মানে আমার কাছে একটা ডিকশনারি, ধর সাপোজ একটা বিজনেস সাইজ পরীক্ষা, তুই বোর্ড এক্সামে ধর সাপোজ পেতে চাস, তুই কত 90% পেতে চাস, সাপোজ 90% তুই পেতে চাস, তাই তো? তার মানে কি, এটা তোর কি হলো, 90% পেতে চাস, তুই পাসনি কিন্তু পেতে চাস, এটাকে কি বলবে, এটাকে বলি, আমি বলি বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বুঝিস? টার্গেট, একটা টার্গেট ঠিক করে গেছি আমি এটা পেতে 90%, দেখা গেলো যখন রেজাল্ট বেরোলো, তুই দেখা গেলো কত বলি 40% পেলি, তাই তো? 90% যায় 40% পেলি, কেন 40% পেলি, কেন কেন 40%? তুই তুই তোর টার্গেট ছিল 90% পাওয়ার, মানে এটা তো আমি তোকে বলি তুই বাজেট করেছিস, কিন্তু তুই পেয়ে গেলি 40%, তুই 40% পেলি কেন? এবার 40% তুই পেলি, মানে 40% যে পেলি এটা তো অ্যাকচুয়াল,
এটা তো অ্যাকচুয়াল, ঠিক আছে, কিন্তু তোর বাজেট ছিল কত 90%, তো ডিফারেন্স কত 50%। কেন কেন ডিফারেন্স? কারণ খুঁজে বার কর। কারণ খুঁজে বার কর। বলে স্যার করিনি, স্যার করতে না গিয়ে দীঘায় ঘুরতে গেছি, মামাবাড়ি ঘুরতে গেছি, ঠিক আছে তো, বুঝতে পারলি তো? তো দীঘায় ঘুরতে গেছি, মামাবাড়ি ঘুরতে গেছি, তো এই করেছি। তো সারাক্ষণ পড়াশোনা করে, পড়ার নাম করে আমি ফোন খেলেছি, পড়ার নাম করে ফোন খেলেছি, পড়াশোনা করিনি। তো এই কারণের জন্য তারপর এই কারণে নাম্বার কম পেয়েছি। আরো বড় কারণ ফ্রি ফায়ার গেম খেলেছি, টাইম পাইনি, বুঝতে পারলি তো? তো বুঝতে পারলি তো, পড়াশোনা করিনি, গেম খেলেছি, এই করে টাইম কাটিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি ভেবেছিলাম এরকম ধরনের কোশ্চেন আছে, কিন্তু আমার এক্সপেকটেশনের বাইরে কোশ্চেন চলে এসেছে, ঠিক আছে। আমি ভেবেছিলাম এরকম কোশ্চেন এক্সপেক্ট, তাই জন্য আমার নাম্বার কমে গেছে, ঠিক আছে তো। তাহলে কি বলেছে দেখ এখানে, এখানে বলছে বাজেটে যদি কোনো বিচ্যুতি ঘটে, বিচ্যুতিকে ইংরেজিতে কি বলি আমরা? ডেভিয়েশন বলি, ডেভিয়েশন করা, ঠিক ঘটলে তার প্রকৃত কার্য সম্পাদন এবং পূর্ব নির্ধারিত মান, ঠিক আছে, তুলনা করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, ঠিক আছে। আমি ভেবেছিলাম 90 পাবো, পেয়েছি 40, আমি 50 কম পেলাম, কারণ খুঁজে বার করলাম কেন কম পেয়েছি, দেখবো ফিউচারের জন্য এইটা যেন না ঘটে আমার সঙ্গে, রেকটিফাই করে নেবো, ঠিক আছে। সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এটাই নিয়ন্ত্রণের হাতিয়ার। আর মুনাফা বৃদ্ধি, বাজেট সরল ও সহজবোধ্য হওয়ার ফলে কর্মীরা বাজেটে বর্ণিত উদ্দেশ্যগুলি অনুধাবন করতে পারে, ঠিক আছে। আর কর্মীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটে, ফলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। এই হচ্ছে বাজেটের কিছু সুবিধা। এবার বাজেটের কিছু অসুবিধা আছে। পূর্ব অনুমান, বাজেট পূর্ব অনুমানের উপর নির্ভর করে তৈরি করা হয়। এই পূর্বানুমান ভবিষ্যৎ ব্যবহারের অনুপযুক্ত হয়ে যেতে পারে, কারণ বাজেট একটি নির্দিষ্ট সময়কালে দাম স্তরের উপর নির্ভরশীল। পয়েন্ট বলেছে এই পয়েন্টটা, বলছে বাজেট পূর্ব অনুমান, বাজেট আমরা কিসের উপর বেস করে তৈরি করি, ঠিক আছে। শুনতে পাচ্ছিস তো? কি এত ঘাড়িস না, শোন। বাজেট কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়? বাজেট পূর্ব অনুমানের উপর বেস করে তৈরি করা, ঠিক। এইবার এই পূর্ব অনুমান, ধর আগে অনুমান করেছিলাম আমার জিনিসটা, মানে পূর্ব অনুমান আমি করেছিলাম যে আমার ম্যাটেরিয়াল এত টাকা দিয়ে কিনতে হবে। এবার মার্কেটে ইনফ্লেশন দেখা দিয়েছে, ইনফ্লেশন মানে দাম স্তর বেড়ে গেছে, ইনফ্লেশন মানে কি, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমি ভেবেছিলাম এই ম্যাটেরিয়াল 10 টাকায় কিনতে পারবো, সেই ম্যাটেরিয়াল প্রচুর দাম বেড়ে গেল, এত টাকা বেড়ে গেল, বুঝতে পারি তো? তার মানে আমরা কিসের উপর বেস করে তৈরি করি? বাজেট পূর্ব অনুমান বেস করে তৈরি করি, কিন্তু ভবিষ্যতে এই ঘটনাটা নাও ঘটতে পারে। বলছে এই পূর্ব অনুমান ভবিষ্যৎ ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে, ঠিক আছে। বলছে কারণ বাজেট একটা নির্দিষ্ট সময়কালে দাম স্তরের উপর নির্ভরশীল, অর্থাৎ আগের বছর ম্যাটেরিয়াল কিনে 10 টাকায়, এই বছর তো 10 টাকায় কিনতে হবে না, 10 টাকায় পাবো না। আগের বছর যে জিনিস 10 টাকা পেয়েছি, এখানে কি 10 টাকায় পাবি? এটা তো একটা তোর ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, তাই না? তো যে নিয়ন্ত্রণ আরোপ, বাজেট তৈরি হওয়ার ফলে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আরোপ করা, সত্যি বাজেট তৈরি নিয়ন্ত্রণ আরোপ করা যায়, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করার ফলে সুফলের চেয়ে কুফলই বেশি দেখা যায়। বুঝতে পারলি কি বললাম? তুই একটা বাজেট করে ফেলিস, ভেবেছিস যে না তোর কাঁচামালটা কিনতে তো 10 টাকা লাগবে, 10 টাকা লাগবে, তুই চেষ্টা করছিস এই 10 টাকাটাকে কমানো যেতে পারে, 9 টাকা 8 টাকা করা যেতে পারে। এই 9 টাকা 8 টাকা করতে গিয়ে কি হলো, তুই কম দামে কাঁচামাল কিনতে গেলি, প্রোডাক্ট খারাপ তৈরি হয়ে গেল। জিনিসটা কি বললো? এটা যে নিয়ন্ত্রণ আরোপ, ঠিক আছে। অনেকে তো ভাবে না আমার এই জিনিস আমি একটু যদি খরচাটা কম করি আমার প্রফিটটা বেশি হবে, তো এই করতে গিয়ে তোর ভালো হচ্ছে কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। আচ্ছা, ব্যয়সাধ্য, বাজেট একবার তৈরি হয়ে গেলে তাকে পরিবর্তন করা খুব কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্য। বাজেট যদি একবার তৈরি হয়ে যায় সেটাকে চেঞ্জ করা খুব কষ্ট হয়ে যায়, ঠিক আছে, এবং ওটা চেঞ্জ করতে গেলে প্রচুর খরচা হয়ে যায়, ব্যয়সাধ্য বলেছে। কারণ বাজেট পরিসংখ্যানগত তত্ত্বের উপর ভিত্তি করে রচিত হয়। তাহলে তোকে যদি বলে বাজেট কিসের উপর ভিত্তি করে রচিত হয়, মাথায় রাখবি স্ট্যাটিস্টিক্স। মনে রাখতে না পারলে এত বড় বাংলা ওয়ার্ড মনে রাখবো, স্ট্যাটিস্টিক্স এর উপর বেশ করে তৈরি করে বাজেট। দক্ষতা, কোনো দক্ষ কর্মচারী কার্য সম্পাদনের ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতা দেখিয়ে কাজ শেষ করতে পারবে না, ঠিক আছে। কোনো দক্ষ কর্মচারী কাজ সম্পাদনের ক্ষেত্রে অতিরিক্ত দক্ষতা দেখিয়ে কাজ শেষ করতে পারবে না, কারণ তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট অনুসারে কাজ সম্পাদন করতে হবে। মানে কোনো একজন এফিশিয়েন্ট এমপ্লয়ি যখন কাজ করবে না, কাজ সম্পাদন করবে, তখন অতিরিক্ত দক্ষতা দেখিয়ে কাজ শেষ করতে পারবে না, বুঝতে পারলি তো? কারণ তাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ও দক্ষ দেখাবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে বাজেট অনুযায়ী কাজ করতে হবে। এই ছিল ব্যাপার, ঠিক আছে। এবার পয়েন্ট, মানুষ বাজেট করে জানিস, প্রতিটা বাড়িতে বাজেট করে, আইডিয়া করে প্রতিটা বাড়িতে বাজেট করে। যেমন ধর বাড়িতে যদি আর কেউ মোটামুটি একটা হিসাব করে, ধর আমি বলছি
এই মাসে কত খরচা হয়েছে, একটু কম্পেয়ার করার চেষ্টা করবে প্রাইভেট কত খরচা হয়েছে, একটু ভাবে, মানে একটা আইডিয়া করে এই মাসে এত খরচা, প্রাইভেট কত খরচা। এটা অনেক বাজেট করে। যারা ব্যবসা করে তারা তো ভাবে যে আমার আগের বছর ব্যবসা থেকে এই টাকাটা কামিয়েছি, আমি চেষ্টা করবো পরের বছর জন্য, পরের বছর কত কামাতে পারি, একটা একটা আইডিয়া করে এই বছর বসে বসে পরের বছর একটা আইডিয়া করে যে এতটা কামাতে পারে, 2 টাকা কামাতে নাও পারে, কমও কমাতে পারে আবার বেশি কমাতে পারে। পরিকল্পনা শ্রেণী বা পরিকল্পনাকে অনেক ভাবে ভাগ করা যায়। দেখ এখানে কি বলেছে, কার্যকাল অনুযায়ী, তাই পরিকল্পনা কদিক থেকে ভাগ করে ভালো করে পড়বি, কোন কোন দিক থেকে পরিকল্পনা ভাগ করা যায়। কার্যকালের দিক থেকে ভাগ করে, কার্যকাল সময়, অর্থাৎ সময় অনুসারে পরিকল্পনাকে 3 ভাগে ভাগ করে, সময় অনুসারে কবে ভাগ করা যায় 3 ভাগে। কি বললাম, সময় অনুসারে কবে ভাগ করা যায় 3 ভাগে, কি কি, একটা দেখ বলছি স্বল্প মধ্য দীর্ঘ, এটা মনে রাখতে হবে, স্বল্প মধ্য দীর্ঘ এটা মনে রাখতে হবে, বল স্বল্প মধ্য দীর্ঘ, আর মনে রাখতে হবে ছোট মাঝারি বড়, বড় ছোট মাঝারি, বড় মাঝারি ছোট, বুঝতে পারলি তো, বড় ভাই মেজো ভাই ছোট ভাই, ঠিক আছে তো, স্বল্প মধ্য, তাই লিখে দেখ এখানে কি লিখেছে, স্বল্প মধ্য আর কি, স্বল্প মধ্য আর দীর্ঘ, আরে স্বল্প মানে তো নেই, স্বল্প মধ্য দীর্ঘ। তাহলে কি বলে দেখ, আস্তে আস্তে শুনবি, আস্তে আস্তে মন দিয়ে শুনবি, দেখ এখানে অনেক কথা লিখে আছে, আমি তোকে না খুব ইম্পর্টেন্ট একটা লাইন দাগ দিই, যেটা বললে হয়তো হয়ে যাবে, হয়তো হয়ে যাবে, তোর মনে রাখতে পার, তোর পরীক্ষা ওইটুকুই দেবে। যে সমস্ত পরিকল্পনা, এখানে এই এই লাইনটা দেখ, 1 বছর বা তার কম সময়ের জন্য করা হয়, শুধু এইটুকু লাইন, তো 1 বছর বা তার কম সময়ের জন্য করলে তাকে বলে স্বল্পমেয়াদী। কি বললাম, 1 বছর বা তার কম সময়ের জন্য করলে তাকে বলা হয় স্বল্পমেয়াদী, বুঝতে পারলি তো। কি লিখলাম, এইটুকু দাগ দিলাম, এইটুকু, এই ভিডিওতে অনেক কিছু লেখা আছে, আমার কাছে এইটুকু মনে হলো খুব বেশি ইম্পর্টেন্ট লাইন। 1 বছর বা তার কম সময়ের জন্য করলে তাকে বলা হয় স্বল্পমেয়াদী পরিকল্পনা, বোঝা গেল। যে সমস্ত পরিকল্পনা 1 বছর বা তার কম সময়ের জন্য রচনা করা হয় তাকে বলে স্বল্পমেয়াদী পরিকল্পনা। তাহলে সময় অনুযায়ী পরিকল্পনা কবে হয় 3 ভাগে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। মানে যে সমস্ত পরিকল্পনা 1 বছর বা তার কম সময়ের জন্য করা হয় তাকে কি বলা হয়, স্বল্পমেয়াদী। আর কি বলেছে একটু পরে, সাধারণত একদিন, 1 সপ্তাহ, 1 সপ্তাহ বা অথবা খুব বেশি হলে 1 বছরের জন্য, ওই তো লিখেছে একদিন 1 সপ্তাহ, মানে মোট কথা 1 বছর স্বল্পমেয়াদী হয়ে গেল, আর বেশি কিছু করার দরকার নেই। ঠিক আছে, আর বেশি করে পড়ার দরকার নেই। তারপর আমরা যখন এমসিকিউ করবো ইম্পর্টেন্ট লাইনটা দেখবো, মানে মেন লাইন আমার কাছে ইম্পর্টেন্ট লাইন, যে সমস্ত পরিকল্পনা 1 বছরের জন্য রচনা করা হয় তাকে বলে স্বল্পমেয়াদী। এবার মধ্যমেয়াদী কাকে বলে দেখ, 1 বছর থেকে 5 বছর, তাহলে এইটুকুই ডেটা, বেশ কিছু ডেটা পড়তে হবে না, এইটুকু ডেটা পড়লেই হবে, 1 বছর থেকে 5 বছর, তাহলে 1 বছর হলে স্বল্পমেয়াদী, 1 বছর থেকে 5 বছর হলে মধ্যমেয়াদী। এবার দীর্ঘমেয়াদী কাকে বলে দেখ, 5 থেকে 10 বছর বা তার বেশি। তো মনে রাখতে পারবি তো, দেখ 0 থেকে এই 0 থেকে 1 বছর হলে স্বল্পমেয়াদ, ঠিক আছে, 1 থেকে 5 বছর হলে মধ্যমেয়াদ, 5 থেকে 10 বা তার বেশি হলে দীর্ঘমেয়াদ। এটুকু তোমরা রাখতে পারবো না, ভিতরে পড়া দরকারই নেই। হয়ে গেল, হয়ে গেল। তাহলে কি বললাম, সময়ের দিক থেকে পরিকল্পনা কবে হয় 3 ভাগে, কি কি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘ। স্বল্পমেয়াদী কাকে বলে, 0 থেকে 1 বছর, আচ্ছা। মধ্যমেয়াদী কাকে বলে, 1 থেকে 5, 1 থেকে 5, আর দীর্ঘমেয়াদী 5 থেকে 10 বা তার বেশি। ব্যাস হয়ে গেল, এইটুকু পড়লেই তোর হয়ে গেল, এমসিকিউ আসবেই, বলে দিলাম এখানে এমসিকিউ পাবেই পাবি, এখানে দেবেই দেবে এমসিকিউ। গুরুত্ব অনুসারে পরিকল্পনা, এবার হচ্ছে গুরুত্ব, আগেরটা মানে সময় অনুসারে, এবার গুরুত্ব অনুসারে পরিকল্পনা কবে ভাগ করা যায়, কি দিয়েছে দেখ এখানে কটা ভাগ দিয়েছে, 3টে। কি কি দিয়েছে, একটা অপারেশনাল প্ল্যানিং, একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আর একটা ডেভেলপমেন্ট প্ল্যান।
তাহলে অপারেশনাল মানে মানে প্রণালী সংক্রান্ত, আর স্ট্র্যাটেজিক মানে কৌশল, আর ডেভেলপমেন্ট মানে উন্নয়নমূলক। তাহলে দেখি অপারেশনাল প্ল্যানিং কাকে বলে, কি বলেছে একটু পড়ে নে। কাঁচামাল কেনা, কাঁচামাল কেনা, কাঁচামাল বুঝিস কাকে বলে? র মেটেরিয়াল কেনা। উৎপাদিত দ্রব্যের গুণাগুণ পরীক্ষা করা, তুই যে দ্রব্যটা উৎপাদন করলি না, তৈরি করলি, তার গুণাগুণ মানে গুণ, ভালো গুণগুলো দেখলি, ঠিক আছে, গুণাগুণ পরীক্ষা করা। কর্মীদের ট্রেনিং দেওয়া, যন্ত্রপাতির মেনটেন্যান্স করা, মানে মেশিন যেগুলো আছে না, প্ল্যান্টার মেশিন, এগুলোকে মেনটেন্যান্স করা, রক্ষণাবেক্ষণ করা ইত্যাদি কাজগুলি কারবারের কয়েকটি বাধা ধরা রীতিনীতি নিয়মে চলে, নিয়ম অনুযায়ী হয়। এই জাতীয় বাধা ধরা নিয়ম পরিচালিত কাজের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলে এই পরিকল্পনা। বুঝতে পারলি এই পরিকল্পনা কি? তাহলে এখান থেকে স্যার আমার কি পরীক্ষা দিতে পারে, তোকে দিতে পারে এখান থেকে টপিকের উপর, বলতে পারে গুরুত্ব অনুযায়ী পরিকল্পনা প্রভাব। বলি তিন কি কি? অপারেশনাল, স্ট্র্যাটেজিক, আর কি ছিল বল? ডেভেলপমেন্ট। এবার বলতে পারে বলো, এই যে কাঁচামাল কেনা, উৎপাদিত দ্রব্যের গুণাগুণ পরীক্ষা করা, কর্মীদের প্রশিক্ষণ নেওয়া দেওয়া, তারপরে যন্ত্র রক্ষণাবেক্ষণ করা, এটা কোন পরিকল্পনার মধ্যে পড়ে? এটা বলতে হবে কোন পরিকল্পনার মধ্যে, বুঝতে পারলি? তখন তোকে বলতে হবে কি এটা অপারেশনাল। স্যার মনে রাখবো কি করে? অপারেশন কাকে বলে? অপারেশন কাকে বলে? অপারেশন মানে ওই অপারেশন না, অপারেশন মানে কি ব্যবসায়িক। এই যে ধর আজকে ধর আমি পড়াচ্ছি, আমার এটা হচ্ছে অপারেশন। তোর বাড়িতে ধর একটা কোনো একটা তোর কারখানা আছে, ওখানে যে সমস্ত জিনিসগুলো তৈরি করা, ওইগুলো অপারেশন, মানে ব্যবসার কাজকর্মকে বলা হয় operation। ঠিক আছে? তাহলে এটা তো বিজনেসের কাজকর্ম মধ্যেই পড়ে, কাঁচামাল কেনা বিজনেসের কাজকর্ম মধ্যে পড়ে না? তাহলে যে দ্রব্যটা তৈরি করলি তার গুণাগুণ বিচার করা, এটা কি তোর অপারেশনের মধ্যে পড়ে না? ঠিক আছে? তারপর তোর কোম্পানি যে সমস্ত এমপ্লয়ি আছে বা ওয়ার্কার আছে, ওদেরকে ট্রেনিং দেওয়া, এটা কি তোর অপারেশনের মধ্যে পড়ে না? হ্যাঁ স্যার এগুলো সব অপারেশন। তাহলে বুঝতে পারলি তো? অত পড়তে হবে, জাস্ট নরমালি হবে, জাস্ট একবার রিডিং মারলেই হয়ে যাবে। তাহলে বুঝতে পারলি তো? এর জন্য কিছু বাঁধা ধরা নিয়মে চলে, এই বাঁধা ধরা নিয়ম পরিচালিত করার জন্য, ঠিক আছে, আহ, যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে বলে। আচ্ছা, এবার স্ট্র্যাটেজিক প্ল্যানিং কি বলেছে? উদাহরণ কি? কর্মীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি, কর্মীদের মনোভাব ও দৃষ্টিভঙ্গি, সরকারের নীতি, সমস্ত প্রযুক্তির ব্যবহার, এগুলো যে কৌশলগত বলছে। কিছু কিছু বিষয় আছে যা কিনা সাইন্টিফিক ভাবে অনুমান করে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। মানে যে এমন কিছু বিষয় আছে যেগুলো সাইন্টিফিক ভাবে অনুমান করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। তাহলে সাইন্টিফিক ওয়েতে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা, এটা কোন পরিকল্পনা করে? কৌশলগত পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যানিং কি বলছে? বলছে দীর্ঘমেয়াদী সম্ভাবনার মধ্য দিয়ে উন্নয়নমূলক যে পরিকল্পনা রচনা করা হয়, ঠিক আছে, দীর্ঘমেয়াদী সম্ভাবনার মধ্যে দিয়ে দেখে, যেমন বহুমুখীকরণ, গবেষণা ও উন্নয়ন, আধুনিকীকরণ, সংস্কার সাধন, ঠিক আছে, ইত্যাদি উন্নয়নমূলক পরিকল্পনা হলো পণ্য ও বাজারের অবস্থা, ঠিক আছে তো। তারপরে মুনাফা অর্জন করার ক্ষমতা, কারবার আকার, নবীকরণের হার, ব্যবস্থাপকগণ অন্যান্য কর্মীগণের মধ্যে সম্পর্ক কতগুলি, বাহ্যিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তোর কার্যের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করে। এটা একটু দেখে নিই উন্নয়ন পরিকল্পনা। তাহলে সময়ের দিক থেকে পড়ালাম, গুরুত্বের দিক থেকে পড়ালাম, এবার ব্যবহারের দিক থেকে, ব্যবহারের দিক থেকে পরিকল্পনা তিন ভাগে ভাগ করে। ব্যবহারের দিক থেকে কি কি? বেসিক, মাস্টার, স্ট্যান্ডিং। বেসিক, মাস্টার, স্ট্যান্ডিং। বেসিক, মাস্টার, স্ট্যান্ডিং। বেসিক মানে মূল, ঠিক আছে, মাস্টার মানে অধি, ঠিক আছে, আর স্ট্যান্ডিং মানে স্থায়ী। এটা আগেও আগেও বছর প্রিভিয়াস ইয়ার ছিল, তখন এখানে ব্যবহার থেকে কিন্তু এমসিকিউ দিত। বলতে বেসিক পরিকল্পনা কাকে বলে? দিত মূল পরিকল্পনা কাকে বলে? যে কোনো কার্যনির্বাহীর মূল উদ্দেশ্য লক্ষ্য পূরণের জন্য যে ভবিষ্যৎ পরিকল্পনা রচনা করে। ও বাবা, এটা একদম সোজা দিয়েছে। যে কোনো বিজনেসের তো একটা উদ্দেশ্য লক্ষ্য আছে, উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার জন্য একটা পরিকল্পনা তৈরি করে, তাকে বলে বেসিক পরিকল্পনা। নরমাল বেসিক কাকে বলে? আরে ভাই, আমার যে ব্যবসা করছি, আমার ব্যবসাটা কিন্তু উদ্দেশ্য আছে বা লক্ষ্য আছে, এই উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার জন্য আমাদের প্ল্যানিং করতে হবে, এটাকে বলে বেসিক পরিকল্পনা। ভিতরে কোনো কিছু পড়ার দরকার নেই আর কোনো। মাস্টার পরিকল্পনা কাকে বলে? কারবারের সমস্ত কর্মসূচিকে, কারবারের সমস্ত কর্মসূচিকে বলা হয় মাস্টার পরিকল্পনা। বাহ! তাহলে বুঝতে পারলি মাস্টার পরিকল্পনা কাকে বলে? মাস্টার পরিকল্পনা কাকে বলে? মাস্টার পরিকল্পনা কাকে বলে? কারবারের যে সমস্ত কর্মসূচি আছে না, সেইগুলোকে বলা হয় মাস্টার পরিকল্পনা, মাস্টার প্ল্যানিং। স্ট্যান্ডিং প্ল্যানিং কাকে বলে? বলছে যে সকল কাজ বারংবার করার প্রয়োজন হয়, যেসব কাজ বারবার করতে হয় তাকে কি বলে? স্ট্যান্ডিং প্ল্যানিং, বা কি বলা হয়? স্থায়ী পরিকল্পনা।
যেমন কর্মনীতি, কার্যপদ্ধতি, নিয়ম নীতি ইত্যাদি। কার্যপদ্ধতি দীর্ঘ সময়ের জন্যই হোক বা অল্প সময়ের জন্য হোক, এই যে কার্যপদ্ধতি আছে, সে দীর্ঘ সময়ের জন্য হোক বা অল্প সময়ের জন্য হোক, এই পরিকল্পনাকে বারংবার ব্যবহার করা হয়। স্থায়ী পরিকল্পনা হলো ব্যবস্থাপকের স্বাধীন চিন্তা। কারবারের প্রকৃতি অনুসারে প্ল্যানিংকে কয় ভাগ হয়? প্রকৃতি অনুসারে। ঠিক আছে? প্রকৃতি অনুসারে প্ল্যানিংকে আমরা ৩ ভাগ করি। একটা ফাংশনাল প্ল্যানিং, একটা ফিজিক্যাল প্ল্যানিং আর একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। এইগুলো না খাতায় না একটা জায়গায় খাতা তো আছে। খাতা তো কিনেছিস, খাতা কিনে তো একটু এগুলো এই কাজগুলো করবি। যেমন যেইগুলো খুব ইম্পোর্টেন্ট জিনিস তোর কাছে, এগুলো নোট করার চেষ্টা করবি। বুঝতে পারলি? কিছু নোট করে গেলে কি লিখে পড়লে তোর পড়া মুখস্থ হবে তাড়াতাড়ি। লিখে পড়লে পড়া মনে থাকবে। ঠিক আছে? লিখে পড়লে পড়া মনে থাকবে। যেটা বলেছিলাম যে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, এটা ফোর্থ চ্যাপ্টার হয়ে গেল। তো ওইগুলো যেইখানে আমাদের নায়কের বইয়ে যে এমসিকিউ গুলো ছিল, ওই এমসিকিউ গুলো কোনগুলো ইম্পর্টেন্ট লাইন ওটা বইয়ের মধ্যে কি করতে বলেছিলাম? বইয়ের মধ্যে হাইলাইট করতে বলেছিলাম। ঠিক আছে? হাইলাইট করতে বলেছিলাম এবং পারলে যে একটা চ্যাপ্টার হাইলাইট হয়ে গেল, সেই হাইলাইট লেখাগুলো খাতায় ঢোকার চেষ্টা করিস। তাহলে কি মানে খাতায় কিভাবে টুকবি জানিস তো? লিখবি পয়েন্ট ১ নাম্বার দিয়ে লিখবি, পড়ে টুকবি। মানে পড়ে মানে কি? জোরে পড়ে টুকবি। মানে কেন বলছিস তো? জোরে পড়ে ঢোকা মানে কি? মাথার মধ্যে ঢুকবে। বুঝতে পারলি তো? মাথার মধ্যে গাঁথবে। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। আমি দেখবো কদিন পরে আমি বলে দেবো, আমি তার বলে দেবো, টাইম বলে দেবো, ফার্স্ট চ্যাপ্টার সবার খাতা দেখবো, চেক করবো। আমি বলে দেবো টাইম, ৭ দিন টাইম দেবো, আজকের পর থেকে ৭ দিন টাইম দেবো, খাতা দেবো ফার্স্ট চ্যাপ্টার। ঠিক আছে? বলে দেখবো কি করেছিস। তাহলে কি বললাম বল? নেচারের দিক থেকে প্ল্যানিং কে কয় ভাগ করা যায়? ৩ ভাগে: ফাংশনাল প্ল্যানিং, ফিজিক্যাল প্ল্যানিং আর কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। ফাংশনাল প্ল্যানিং কাকে বলে? এক বা একাধিক বিশেষ কার্যক্রমের সঙ্গে যেসব পরিকল্পনা জড়িত থাকে। তাহলে কি বললাম? যেটা বলছিলাম, এক বা একাধিক বিশেষ কার্যক্রমের সঙ্গে যেসব পরিকল্পনা জড়িত থাকে। ঠিক আছে? এক বা একাধিক বিশেষ কার্যক্রমের সঙ্গে যেসব পরিকল্পনা জড়িত থাকে তাকে বলা হয় কার্যগত পরিকল্পনা।
আর যেটা বলছিলাম, কার্যগত পরিকল্পনা কাকে বলে? ফাংশনাল প্ল্যানিং। এক বা একাধিক বিশেষ বিশেষ কার্যক্রমের সঙ্গে যেসব পরিকল্পনা জড়িত থাকে, মানে একটা বা একের বেশি যে বিশেষ বিশেষ কার্য, মানে অনেকগুলো কাজ থাকে না, বিশেষ বিশেষ কাজ, স্পেশাল স্পেশাল কাজ আছে, তো যেসব পরিকল্পনা জড়িত থাকে, মানে একটা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকা কাজ, একটা পরিকল্পনার সঙ্গে নয়, যখন অনেকগুলো অনেকগুলো কাজের সঙ্গে জড়িত থাকে না, অনেকগুলো কাজের সঙ্গে, একটা বা একের বেশি কাজের সঙ্গে যে সমস্ত পরিকল্পনা জড়িত থাকে, তখন তাকে বলা হয় ফাংশনাল প্ল্যানিং। ফিজিক্যাল প্ল্যানিং কাকে বলে? যে পরিকল্পনা কারবারি সংস্থার গৃহ, যন্ত্রপাতি নির্মাণ, বাড়ি, ঠিক আছে, যে পরিকল্পনা একটা বিজনেসের, বাড়ি, তারপর যন্ত্রপাতি নির্মাণ প্রভৃতির ক্ষেত্রে গ্রহণ করা হয়, তাকে বলে ফিজিক্যাল প্ল্যানিং। ঠিক আছে, তাকে বলা হয় ফিজিক্যাল প্ল্যানিং। নেক্সট কি বলেছে? কম্প্রিহেন্সিভ প্ল্যানিং কাকে বলে? কারবারের কোনো একটি বিভাগের জন্য পরিকল্পনা করা হলে, কারবারের কোনো একটা ডিপার্টমেন্টের জন্য পরিকল্পনা করা হয়, তাকে বলে কম্প্রিহেন্সিভ প্ল্যানিং। এবার বলছে কি অ্যাকর্ডিং টু ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে ওয়ান টাইম প্ল্যানিং, একটা হচ্ছে ওয়ান টাইম প্ল্যানিং আর একটা হচ্ছে রিকারিং প্ল্যানিং। ঠিক আছে, ইমপ্লিমেন্টেশনের দিক থেকে মানে প্রয়োগ অনুসারে পরিকল্পনাকে দুভাগে ভাগ করা যায়, একটা ওয়ান টাইম আর একটা রিকারিং। যে পরিকল্পনা একবার প্রস্তুত এবং কার্যে প্রয়োগ হলেই শেষ হয়ে যায়, মানে একবারই করা হয়, যে পরিকল্পনা একবারই করা হয়, বারবার করা হবে না, তাকে বলে ওয়ান টাইম প্ল্যানিং। যেমন বাড়ি নির্মাণ, কোনো নদীর ওপর সেতু নির্মাণ, ঠিক আছে, কোনো নতুন পণ্য আবিষ্কার, এগুলো কি বারবার করা হবে না, এগুলো একবার। ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়ান টাইম প্ল্যানিং। আর রেকারিং প্ল্যানিং কি? যে পরিকল্পনা একবার হয় না, বারবার হয়। ঠিক আছে, তো যে পরিকল্পনা একবার প্রস্তুত করলে শেষ হয় না, বারবার করতে হয়। যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সূচি একবার প্রস্তুত করলেই হয় না, প্রতি বছর প্রস্তুত করতে হয়। পরীক্ষার রুটিন কি একবার করলে কি বারবার হয়ে যাবে নাকি? প্রতি বছর আলাদা করে রুটিন তৈরি করতে হয়। হয়ে গেল। এবার বলছে কোন অ্যাক্টিভিটি নিজস্ব কার্য অনুসারে পরিকল্পনাকে তিন ভাগ করা যায়, কি কি? একটা স্পেসিফিক প্ল্যানিং, একটা ফিনান্সিয়াল প্ল্যানিং আর একটা ফর্মাল প্ল্যানিং। স্পেসিফিক প্ল্যানিং কাকে বলে? নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা রচনা করা হয়, নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা রচনা করা হয় তাকে বলা হয় নির্দিষ্ট পরিকল্পনা। কি বললাম? নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা রচনা করা হয় তাকে বলা হয় নির্দিষ্ট পরিকল্পনা। ঠিক আছে, লিখলি তো? বললাম নির্দিষ্ট কোনো বিশেষ কাজের জন্য যে পরিকল্পনা করা হয় তাকে বলা হয় স্পেসিফিক প্ল্যানিং। ফিনান্সিয়াল প্ল্যানিং কাকে বলে? কারবারের আর্থিক অবস্থা বিশ্লেষণ করার জন্য যে প্ল্যানিং করা হয়। ফর্মাল প্ল্যানিং কাকে বলে? তোর রীতিসিদ্ধ পরিকল্পনা। কারবারের উন্নতির জন্য যে চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা গড়ে ওঠে, কারবারের উন্নতির জন্য যে চিন্তা ভাবনা ও ধ্যান ধারণা গড়ে ওঠে, ঠিক আছে, তাকে লিখিতভাবে লিপিবদ্ধ করাকে বলা হয় ফর্মাল প্ল্যানিং। এই ছিল লাস্ট কোশ্চেন, চ্যাপ্টার শেষ করব। সেটা কি? শর্ট টার্ম প্ল্যানিং এর সঙ্গে লং টার্ম প্ল্যানিং এর পার্থক্য। প্রথমে কাকে বলে বলে দেয়। শর্ট টার্ম প্ল্যানিং 0 থেকে 1, আর লং টার্ম কাকে বলে? 5 থেকে 10 বছর বা তার বেশি। ব্যাস হয়ে গেল। এটাই লেখা আছে, আর কিছু লেখা নেই। পূর্ব অনুমান। স্বল্পকালীন সময়ের জন্য প্রস্তুত হয় বলে, এর পূর্বানুমান করা খুব সহজ। আর ওটা দীর্ঘকালীন সময়ের জন্য প্রস্তুত করা হয় বলে, মানে মোট কথা এর পূর্বানুমান সোজা, এর পূর্বানুমান কত। কেন? ওটা স্বল্পকালের জন্য হয়, ওটা দীর্ঘকালের জন্য হয়। প্রকৃতি। স্বল্পকালীন পরিকল্পনা অনেকাংশে কারবারের কার্যকালের প্রকৃতির উপর নির্ভর করে। ওটা সুদূর ভবিষ্যতের সম্ভাব্য ঘটনার অনুমানের উপর ভিত্তি করে তৈরি করা হয়। অর্থ, স্বল্পমেয়াদী কথাটির অর্থ হলো দৈনন্দিন ব্যাপার থেকে আরম্ভ করে, ঠিক আছে, 1 বছর সময় পর্যন্ত, ওটা বেশি সময়কালের গভীর কল্পনা শক্তির ফল। এটা কার্যসংগত পরিকল্পনা, এটা কৌশলী শক্তির পরিকল্পনা। ঠিক আছে, মেসেজ চ্যাপ্টার শেষ হয়ে গেল, এমসিকিউতে ঢুকবো।